হ্যাঁ, যেখান থেকে লাভ মারবি কেন? হ্যাঁ, আমি টিকিট কাটতে পারিনি। জেলে নেবে চলো। ওখান থেকে বাবা মাকে ফোন করবে, এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। এটা সোজা বুদ্ধি। আর একটা গাড়ি তোর উপর দিয়ে বেরিয়ে চলে গেল, তোর মা বাবার বুকের উপর দিয়ে কি বিঁধবে? মা বলছে দেখ না কোথাও হবে। খুঁজতে খুঁজতে গোপাল ঘরে ওই যে ঘর ছিল একটা ছোট ঘর, যেখানে গরুর খাবার থাকতো, ওই ঘরে দিদি ঢুকেছে খুঁজতে খুঁজতে। আর টাইম বোমাটা না এর মানে চকচক চকচক করছে। বাচ্চা মেয়ে সেভেনে পড়ে, কি বুদ্ধি তার, বোমাটাকে তুলেছে রাখতে গেছে। বাস, যারা চাইছে যে আমার মৃত্যুটা হোক, তাদের তুমি এই বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েকে তোমার এত দরকার পড়ে গেল, বাচ্চা ছেলেটাকে তোমার উপরে এত দরকার পড়ে গেল। তুমি চিন্তা করো মেয়েটা কি যত্ন করেছে বলো তো। ব্যাঙ্গালোরে গেছি, ওখানে যীশু খ্রিস্টের বিরাট মূর্তি, যে ঠাকুর দাঁড়িয়ে আছে, তাকে মানে বাবারে পায়ে হাতে পায়ে পেরে রক্ত পড়ছে। বাবা ঠাকুর তোমায় কত কষ্ট দিয়েছে, মানুষ কত কষ্ট তোমায় দিয়েছে, কত কষ্ট হয়েছে। ভগবানের দিব্যি, ভগবানের দিব্যি, আমি হনুমানজির দিব্যি করে বলছি। কেন হনুমান দাঁত বের হাসছে একটু, ভগবান পর্যন্ত শুধু চোখের জলে হনুমানজিকে দেখে গেছি। বজ্রজনী আমি জানি না, ও অসহায় মতো পড়ে আছে, আমার গলা চোখ ঠুকে যায়। ক্ষমতা গো, কার কাছে কি করতে পারবো? লোকের জন্য শুভকামনাটা করি, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবার কষ্ট দূর হোক। আর তো কোনো ক্ষমতা নেই আমাদের মতো লোকে, আর কি সাধু সন্ত নই, মানে তীব্র সংসারী থাকে। 5টা কথা লোককে শুনিয়ে দিলাম, কেন 5টা কথা হজম করে বাড়ি চলে আয়, তা হবে না। ও কেন বললো, ও কেন আমাকে বললো, আমাকে জিততে হবে, আমাকে জিততে হবে। আরে বাবা, এই জেতাটা তুই হেরে যা না, ওপরওয়ালা তোকে জিতিয়ে দেবে। ওখানে তো একটা ব্যাংকিং হিসাব হচ্ছে তো তোর। মন্দিরের ভেতর থেকে শুনছি, মাসিমা আমাকে বলছে, মাসিমার গলায় শুনছি, কিন্তু দেখিস তোর কিন্তু ছেলে হবে। আমি বাইরে থেকে উত্তর দিচ্ছি, অমুক খুড়োমশাই, খুড়োমশাই কথা বলতো, খুড়োমশাই তখন গীতা পাঠ হচ্ছিল দাদুর চারপাশে বসে, খুড়োমশাই গীতার অমুক অধ্যায়ের অমুক শ্লোকটা পড়ুন তো, বলে উনি নিজের পৈতাটা বার করলেন, করে ধরলেন, ওই শ্লোকটা শুনতে শুনতে কি বলবো, ঠেকিয়ে খেলো, পরম ভক্তি করে গেল। বলে বাপরে কি স্বাদ, ক্ষীরও তো এত মিষ্টি হয় না, এত সুস্বাদু হয় না, কি খেলাম আমি। তারপরে আমার বাবা তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন, লিপিকা ম্যাম, যিনি আমার কাছে কাকিমা। কাকিমা আজকে আমাদেরকে বলে তার নিজের জীবনে কিছু রোমাঞ্চকর কাহিনী, মানে ভাবতে পারবেন না, কোথায় বামা খেপা আর কোথায় তার বাবাকে বোম মারার একটা প্ল্যান, এবং সেই বোমটা ফাটে, কে ক্ষতিগ্রস্ত হয় জানতে চাইছেন, পুরো পডকাস্টটা দেখতে হবে। এবং মাঝখানে একটা আধ্যাত্মিক ব্যাপার হয়েছে, হনুমানজির ব্যাপারে, তাই না? তো এই বিষয়গুলো যদি জানতে চান, বা কি হয়েছিল, বিষয় তো বলবো না, এটা তো কোনো রকম কি বলবো, বিষয়ের উপর না পডকাস্ট, এটা মানুষের জীবনে ভাবতে পারবেন না। এখানে অনেক রকম আপনাদের কিছু মনে আছে কি জানি না, পাহাড়ি অঞ্চলে একটা ছেলে ছিল, আমি জায়গাটার নাম আমি জানি না, বিবেক, এবং তার একটা তার বউ ছিল, তারা লন্ডনে গিয়ে পড়াশোনা করতে গিয়ে তার মাথায় একটা ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার হয়, যার ফলে খুবই মর্মান্তিক, সেই ব্যাপারটা নিয়েও কথা হয়েছে, প্রেমের ব্যাপারেও কথা হয়েছে। এই পডকাস্টটা খুব ভালো হতে চলেছে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন। এবং হ্যাঁ, এই যে লিপিকা ম্যামের আগে একটা পডকাস্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমার ছেলে জাতিস্বর, সেটা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে পুরো লিঙ্ক দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি গিয়ে আগে চেক আউট করুন। তারপর ডাইরেক্ট আসার আগে যেটা বলে থাকি সবসময়, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনাদের সামনে, সেই নাম্বারে কল করুন, কারণ স্পিরিচুয়াল হেল্পের জন্য আপনাদের খুব দরকার। কারণ আমি দেখতে পাই অনেক কথা হয়, সেইখানে যদি স্পিরিচুয়াল হেল্প লাগে আপনাদের, সেখানে খুব ভালো হতে পারে। এবং যদি চান আমাদের এই সমাজে কিছু ভালো জ্ঞান, কিছু রোমাঞ্চকর কাহিনী, কিছু ভৌতিক কাহিনী যেটা মানুষ খুব শুনতে চায়, বলতে চান, তো কেকে পডকাস্টের সাথে যোগাযোগ করুন, আর এসে জাস্ট নিজের স্টোরিটা খালি দিয়ে যান, আর ডাইরেক্ট লিপিকা ম্যামের কাছে। কেমন আছো কাকিমা? খুব ভালো। তোমরা কেমন আছো আগে বলো। আমি তো খুব ভালো আছি। খুব ভালো আছি। এর কারণটা হচ্ছে তোমাকে আমি আবার পেয়েছি। এর আগের একটা এপিসোড তুমি করেছিলে, যে আমার ছেলে পুনর্জন্ম, যেটা লেখা ছিল, সরি আমার ছেলে জাতিস্বর, আর সেটা প্রচুর হাইপে যায়, এবং তোমাকে আমরা আবার অ্যাপ্রোচ করি যে আবার আসো। আমি সঙ্গে সঙ্গে রাজিও হই, কিন্তু সময় কুলিয়ে উঠতে পারছিলাম না বলে বাবা আসতে পারিনি, সেটা সময় করে এসেছি। এবং আমি তো আমার দর্শকদের বলবো, অগ্রিম তাদের আমি নতুন বছরের শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাক, সবাই যে এত মানে পডকাস্টে লাইক করেছে, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
তাদের আবার অনুরোধ করবো যেন ওটা দেখে এবং হুম। কমেন্টস, লাইক, শেয়ার ওনারা যেন করে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আচ্ছা, সবার ঠিক আছে, সবার thank জন্য you, লিংক thank আমি you, দিয়ে thank দেবো। you. আর একটা জিনিস হচ্ছে যে আজকে তোমাকে আবার পেয়েছি আমরা, আজকে কি জানবো তোমার কাছ থেকে? আজকে আমি তোমাদের মানে তোমাকে না, সবাইকে আমি বলতে চাইছি আমাদের পারিবারিক ঘটনা, যেমন আমার ঠাকুমা, দাদু, হুম সেই সমস্ত আমি বলছি। প্রথমত হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা ব্রাহ্মণ, ভট্টাচার্য বংশের আমাদের। আমার শ্বশুরবাড়ি কায়স্থ। এর না তো ক্লাস আছে, সেটা বাদ দাও, সেসব একদম। আমি ব্যক্তিগত বলতে আমি আমার ঠাকুমার বাচ্চা কাচ্চা, ঠাকুমা কাছে শুরু করবো আমার, হুম। তারপর দাদু আসবে, আমার বাবা আসবেন। এইভাবে আজ কিছু কিছু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওনাদের কাছে শোনা, সেগুলো আমি তোমাদের সাথে বাকি সব ভিউয়ার্সদের শেয়ার করতে চাইছি। থ্যাংক ইউ। তো প্রথমে কিসে স্টার্ট করো? তোমার ঠাকুমা? আমার ঠাকুমাকে তো স্টার্ট করো তোমার। আচ্ছা। আগেকার দিনে জানো তো সবাই যে বিয়ে হতো খুব অল্প বয়সে, এবং আমার ঠাকুমারও সেই রকম অল্প বয়সে বিয়ে। আমার মায়েরই বিয়ে হচ্ছে 12 বছর বয়সে। 12 বছর বয়সে? 12 বছর বয়স, তখন আমার বাবার 22 বছর বয়স। আমার মায়ের কথা বলছি। ঠাকুমার তো আরো নিশ্চয় অল্প বয়সে বিয়ে হয়েছে। তা ঠাকুমার বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হতো, কিন্তু বাচ্চা হয়তো হয়েই মরে যেত, না হয়তো পেটের মধ্যে বাচ্চা মরে যাচ্ছে, মানে কোনো বাচ্চা জীবিত বাঁচতো না। আর আমরা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লোকটা, আমাদের বাড়ি বহরমপুরে। যারা বহরমপুর জানে, কাঁদি বাতুর বলে ওখানে একটা গ্রাম আছে, সেই বাতুর গ্রামটা আমাদের ভট্টাচার্যদেরই গ্রাম, মানে 90% ভট্টা, সবই লতায় পাতা আত্মীয়। ঠাকুমার এরকম বাচ্চা মরে যায়, খুব কষ্ট ঠাকুমার মনে। তখন গ্রামেরই পাড়া প্রতিবেশীরা বা আত্মীয় স্বজনরা দুঃসম্পর্কে বললো যে একটা কাজ কর, তুই একটু বামা খাবার নাম তুমি নিশ্চয় শুনেছো, তুমি কেন, সবাই হয়তো শুনেছে, বীরভূমে বামা খাবার কাছে যা, আর গিয়ে বামা খাবাকে বল যে বাবা আমার এরকম বাচ্চা মরে যাচ্ছে, তুমি আমাকে ওষুধ দাও। উনি কিন্তু খুব রাগী, তোমাকে কিন্তু চেলা কাটতে তেড়ে আসতে পারে, মারতে আসতে পারে, তুমি যাবে না, তুমি এক মনে বলবে না বাবা আপনাকে ওষুধ দিতে হবে, আমার বাচ্চা কাচ্চা দরকার, সব মরে যায় বাচ্চাগুলো। তা তখন কত পায়ে হেঁটে রাস্তা, এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা তো ছিল না। তো পাড়ার লোকেরা হেল্প করেছে ঠাকুমাকে, ঠাকুমা ওদের সাথে এসছে, বীরভূমে তারাপীঠে এসছেন, শ্মশানে গেছেন, বামা কাবা বসে আছেন। পরম শ্রদ্ধ বামা কাবার কাছে গিয়ে ঠাকুমা, তখন অল্প বয়সী মেয়ে, 15-16 বছরের মেয়ে ঠাকুমা, একটা গ্রাম্য, তাতে বা গ্রাম্য, হাত জোর করে দাঁড়িয়েছে। বামা কাবা তো খুব রাগী মানুষ ছিলেন, কি চাই, ঠাকুমাকে দেখে বলছেন। ঠাকুমা হাত জোর করেছে, বাবা আমার বাচ্চা কাচ্চা হয় মরে যায়, পেটের মধ্যে কোনো বাচ্চা মরে যায়, বাচ্চা হয়ে 2-1 মাসের মধ্যে মারা যায়, বাবা আপনি আমাকে ওষুধ দিন। ওষুধ? আমি কি ডাক্তার, তোকে ওষুধ দেবো? যা যা এখান থেকে। ওরা বলে দিয়েছে ঠাকুমাকে, যাই বলুক তুমি নড়বে না, তুমি শুধু বলে না বাবা দিতেই হবে, না বাবা দিতে হবে, কেন ওরা কেন করবে। তা ঠাকুমাকে যা ডাক্তারের কাছে যা, আমি কি ডাক্তার, তোকে ওষুধ দেবো? ঠাকুমা না বাবা দিন, বাবা দিন, বাবা দিন। ঠাকুমার সমানে কাতর আবেদন জানিয়ে যাচ্ছে। সেটা কি হলো, হা 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 করে হাসতে শুরু করলে। ওষুধ দিবি? ওষুধ? ওরা বলে দিয়েছিল, ঠাকুমাকে শিখিয়ে দিয়েছিল যে যাই দিক পরম ভক্তি সহকারে নেবে, পরম ভক্তি সহকারে খাবে, যদি খাওয়ার জিনিস দেয়। তা তারপরে ওষুধ নিবি, হাত পাত হাত পাত। ঠাকুমার এখন হাত পেতেছে, পরম ভক্তি বাদ করছে, পাকা গয়ার দেখেছে হলুদ হয়ে যায়, ওই দেখলে তো গাটা ঘিন ঘিন করে ওঠে না, ওই পাকা গয়ে বামাকে হাত পাত হাত পাত। ঠাকুমা হাত পেতে বলে দিয়েছিল খুব ভক্তি করে নেবে, হ্যাঁ থু, ঠাকুমার হাতে এক লাদা গয়ের দিয়ে দিইনি। ঠাকুমা ওটা মাথায় ঠেকিয়ে খেলো, পরম ভক্তি করে গেল। বলে বাপরে কি স্বাদ, ক্ষীরও তো এত মিষ্টি হয় না, এত সুস্বাদু হয় না, কি খেলাম আমি। তারপরে আমার বাবা আনলেন ঠাকুমার পেটে। আমার বাবা কিন্তু 80 বছরটা বেঁচেছিলেন। তারপরে আমার ঠাকুমার 3 ছেলে হয়, 1 মেয়ে হয়, এবং প্রত্যেকেই দীর্ঘজীবী ছিলেন। আমার বাবা তো 80 বছর, কাকাও 75-75, ছোট কাকা তো রিসেন্ট বোধহয় 3-4 বছর মারা গেছে, পিসিমাও অনেক দিনই আয়ু ছিল মেয়ে ছেলে হিসাবে। তাই বলছি দেখো, এটাকে তুমি কি বলবে, বামা খাবার লোকে বলে, আমি জানি তারাপীঠে যাই, আমি শুনে দেখি ভাবি, এই মা তুমি কথা বলেছো, খেয়েছো, দক্ষিণেশ্বরে তো কত অলৌকিক ঘটনা ঘটে ভাই। তোমাদের আজকে যখন এসছি, সেই আমি আমাদের জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু গল্প নয়, তোমরা আমি যেখানে যা বলবো, যদি পরীক্ষা করতে চাই, বাতুর গ্রাম আছে কিনা এখানে খোঁজ নিয়ে দেখবে, বাতুর গ্রামে গেলেই তোমার বুঝতে পারবে ভট্টাচার্য বংশ আছে কিনা ওখানে। এখনো আমাদের সব পূর্বপুরুষ, এখনকার উত্তর পুরুষও সব আছে না, গেল বাবার জন্ম। তারপর দেখো দ্বিতীয়বার বলবো ঠাকুর দাদা সম্বন্ধে, উনি ভীষণ অনেস্ট। আর আমার বাবাও কিন্তু পুলিশ অফিসার হলে কি হবে, অনেস্ট ছিলেন। দেখো একটা বুঝি, উনি কি ঘুষ খেতেন না। দেখো পুলিশ এই লাইন না খেলে তুমি থাকতে পারবে না, যে লাইনে যেতে হয়তো হ্যাঁ যেটুকু দরকার হয়তো লিমিটেড হয়তো উনি খেতেন, কিন্তু একদম যে পাপ হয় না তা তো না, অন্যায়ভাবে কিছু নিয়ে সেটা পাপ আমি মনে করি। এখনো যদি নিজেদের কোনো কষ্ট হয় না, আমরা নিজেদের ভাই বোনের হাসাহাসি করতাম, ওই যে বাবু না খাবো করেও বাধ্য হয়ে কিছুটা খেতে হয়েছিল,
ওই অন্নই আমাদের পেটে, শাস্তিটা আমরাও কিছুটা ভোগ করছি। কিন্তু বাবা খুব ভালো, বাবার মৃত্যুটা খুব ভালো হয়েছে, কোনো কষ্ট টষ্ট হয়নি। কিন্তু দাদুর মৃত্যুটা শোনো, দেখো মানে সত্যি কথা সৎ হলে না ভগবান কোনো না কোনো তাকে প্রকাশ দেবেই যে আমি আছি, আমি তোর সাথে আছি। বাবু তখন তখন বাবু অফিসার ইনচার্জ হননি, মেজর দারোগা এরকম ছিলেন বোধহয়। তা যে থানায় বাবু তখন পোস্টিং ছিল, হঠাৎ তখন তো এত টেলিফোনও ছিল না, টেলিগ্রাম যেত, আর লেখা আছে ফাদার সিরিয়াসলি কাম সার্ভ। তা বাবু বুঝতে পারছি দাদুর অবস্থা নিশ্চয়ই খুব খারাপ। আমার দাদু খুব লম্বা ছিলেন, মানুষও খুব ভীষণ ভালো ছিলেন। বাবু ওনার থেকে যে বড় অফিসার, তার কাছে গিয়ে বলছে যে স্যার আমার ছুটি চাই, আমার বাবা ডেথ বেডে, আমাকে কিছুদিনের ছুটি দিতে হবে। উনি বলছেন না নরেন, আমার বাবার নাম নরেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, না এখন তোমার ছুটি হবে না, এখন অনেক ব্যস্ত আমি আছি, তুমি এখন পরে এই সমস্ত কথা। বাবু বলে তাহলে আমার রেজিগনেশন আমি সাবমিট করে চলে যাচ্ছি, আমার চাকরি আমি আর করবো না। কারণ বাবাকে যদি শেষ দেখা না দেখতে পারলাম, আর বাবা মা ভাই বোনের জন্যই তো আমার বিড়িয়ে আছে 16 বছরের বাড়ির থেকে, তাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, সে বাবাই যদি চলে গেলো দেখতে না পারলাম, আমি চাকরি আর করবো না। তখন উনি নরেন নারায়ণ শোনা তো আগাড়ি করো না, তুমি চলে যাও, তুমি আজকে চলে যাও, তোমার চাকরি কোনো ব্যাপার নেই, তোমাকে রেজিগনেশন দিতে হবে না। বাবু তো দিয়ে নান্দার ওখান থেকে স্টার্ট করলো। তারপরে বহরমপুর স্টেশন এসে নামলো, তখন রাত বোধহয় 3:30 4টে। বাবুর মুখে গল্প শোনা বলে, দেখো আরেকটা কথা তুমি শুনে রাখো কৌশিক, খুব যারা বনেদি বড় লোক তাদের না মনটা দেখবো অনেক 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 ভালো, আর যারা হট করে বড় লোক হয়ে তাদের মধ্যে অহংকার, তার মাথা বড় লোকে দেখাবো, হ্যাঁ, আর বনেদিদের এইটা থাকে না। বাবু বললো রাত 3:30 4টের সময় বহরমপুর ট্রেন নামিয়ে দিল, তখনকার দিনের কথা বলছি আমি, বাইরে জনপ্রাণী নেই, একটা কতগুলো 5টা ছেলে, ইয়াং ছেলে এসছে দাঁড়িয়েছে, আমি খুঁজছি বাড়ি যাবো কি করে, বহরমপুর স্টেশন থেকে যেতে হবে, কাঁদির থেকে ভেতরে বাতুর গ্রাম। বাবু গিয়ে ওনাদের বলছেন যে ভাই তোমরা কোথায় যাবে? ওরা বলছে কেন? ওদের জন্য একটা জিপ এসছে ওদের নিতে। বলে কেন কেন কি হয়েছে বললেন তো? উনি বাবা বললেন যে আমার বাবার ডেথ বেডে, ভীষণ অসুস্থ, আমি টেলিগ্রাম পেয়ে আসছি, কিন্তু এখন তো কোনো সাধন নেই, আপনি কোথায় যাবেন? বাবা বলছে আমি তো যাবো বাতুর গ্রাম। আগে আপনি যাবেন, আপনার তো এমার্জেন্সি, আমাদের কোনো এমার্জেন্সি নেই, গাড়িতে উঠুন, ওনাকে আগে বাতুর গ্রামে ছেড়ে দিয়ে এসো, আমরা দাঁড়িয়ে আছি এখানে, তারপর আমরা যাব। মানে আমি এখনো বলতে চাই জলাশয় মানুষ কত বড় আত্মা হলে রাত 3:30 4টের সময় স্টেশনে ওনারা ওয়েট করলেন, আমার বাবা গাড়িতে তুলে দিলেন। বাবা বলছে আমাকে তো বাতুরে নামিয়ে দিল। বাবা বলছে আমি তখন ভোর রাত্রি, মানে সকাল ফুটছে আর কি। বাবু বলে কি দেখি আমার গ্রাম সম্পর্কে পিসিমা, উনি জল ভরতে এসছেন। বাবু বলেছে আমি জিজ্ঞেস করছি, আমাকে দেখে বললেন, বাবুর নাম নরেন্দ্র তো, লরেনকে ডাকতো। বাবুকে বলছে নরেন এলি? ওই ভদ্রমহিলা বলছে বাবুকে। বাবু হ্যাঁ পিসিমা। বাবু বলছে এই কথা শুনে আমার বুকটা বসে গেছে, বাবু নেই, আমার বাবা নেই। আমরা কিন্তু বাবাকে না বাবু বলতাম, কেন থানা টানায় অভ্যস্ত, সবাই বাবুকে বাবু বাবু বলতো, সে থেকে আমরা ভাই বোন সবাই আমার বাবাকে বাবুই বলি। তা বাবু তখন পিসিমাকে বলছে, পিসিমা বাবু বলে যান না, তারপর যা বাড়ি যা। বাবু বলছে আমি তো মানে ওই দৌড়তে দৌড়তে বাড়িতে আসছি, সে দেখি মাটিতে বিছনা করা আছে, আমার বাবা শুয়ে আছেন, বাবু দরজার সামনে দাঁড়িয়ে আছে, মানে জুতো মাজা পরে বাইরে থেকে তো ভোর রাত্রে, তখন সকাল হয়ে যাবে হবে মাত্র। আর বাবু ঠাকুর দাদা চারিপাশে না গ্রামেরই সব বিশিষ্ট লোকেরা বসে আছেন, কারণ সবাই আত্মীয় সূত্রে, কিন্তু সবাই আত্মীয় আমাদের দুঃসম্পর্কে থাকছো। দাদু শুয়ে আছেন, হ্যাঁ, তা এরকম দরজার সামনে দাদু আমার বাবাকে দেখছেন, বাবা দাদুকে দেখছে, চোখাচোখি বাপ ব্যাটার হয়েছে। তখন উনি দাদুও বললো নরেন এলি? দেখো শুধু বাবুর জন্য এমন হয়েছে, মনে হচ্ছে তুমি ভাববে তোমাদের মনে হবে উনি জাস্ট ছেলের জন্য ওয়েট করছিলেন, ওনার গাড়ি রেডি, উনি উঠতে পারছেন না, ছেলেটার সাথে দেখা হয়নি আমার। নরেন এলি? বাবু বলছে আমার তখন চোখ ঝলঝল করছে, কথা বলতে পারছি না, আমারও গলা ধরে আসছে। তারপরে উনি বললেন বাড়িতে বংশের প্রথম আমার দিদি, তখন দিদি 2 বছর 1.5 বছরের বাচ্চা, যখন গ্রামে যেত তখন দাদু এই কাঁধের মধ্যে বসে সারা গ্রাম দিদি কিনে চড়তো। তখন বললেন উনি, দিদির ডাক নাম বুড়ি। বুড়ি বলতো দাদু একটা পয়তা, বাচ্চা যে আমলে পয়তা দাও, লজের দাও, তো নরেন এলি বলে আপনারা বলছে কি, বুড়ি বলতো দাদু একটা পয়তা। তারপরে উনি বলছেন অমুক খুড়োমশাই, খুড়োমশাই কথা বলতো, খুড়োমশাই তখন গীতা পাঠ হচ্ছিল দাদুর চারপাশে বসে, খুড়োমশাই গীতার অমুক অধ্যায়ের অমুক শ্লোকটা পড়ুন তো, বলে উনি নিজের পয়তাটা বার করলেন, করে ধরলেন, ওই শ্লোকটা শুনতে শুনতে। এটা কি বলবে বলো?
এটা মৃত্যু? আমি তো বলবো স্বর্গ থেকে রথ এসে বললে এবার ওঠো, ছেলের সঙ্গে দেখা হয়ে গেছে, এবার তুমি চলো, তোমার কর্ম শেষ, আবার সামনের জন্য। গীতা শ্লোক উনি সজ্ঞানে খুড়োমশাই গীতার অমুক অধ্যায়টা বার করুন আর এই শ্লোকটা অমুক শ্লোকটা পড়ুন। তিনিও পড়তে শুরু করলেন, দাদু হাতে পৈতেটা বার করে করে ধরলেন এরম ভাবে, শুনতে শুনতে মাথাটা হেলিয়ে গেল আস্তে করে। মানে আমি তো নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি ওই বংশের মেয়ে। সত্যি আমি ভেতরে ভেতরে শুনতে ভাবছি অন্তত কিছুটা না কিছুটা হলে অন্তত মানে সততাটা হয়তো কিছুটা হয়তো ওনাদের কাছ থেকে পেয়েছি, বংশ তারা অনুযায়ী হয়তো। সত্যি কথা বলছি কৌশিক, বিশ্বাস করো, কাউকে না হয়তো কোনো সময় অপমান করে ফেললাম, জানতে অজান্তে হয় মানুষ, আমরা মানুষ তো। 2 মিনিট পরে কিন্তু আমি তার সাথে কথা বলি, সে হয়তো আমার ছোট লোক কথা করে এত গালাগালি করে কাউ কথা বলতে এসছে, আমি যা হয়েছে ওটা তো এইখানে শেষ। বা আমি ছোটদের কাছেও কিন্তু কিছু অন্যায় বলে কি, আমি ছেলেকে যদি কোনো সময় মারি বা বাজে বাজে কথা, শুনতো রে আমি ভুল করেছি, ক্ষমা করে দিস বাবু, এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি তাই বলছি, দাদুর হলো, তারপরে দাদু তো চলে গেল। কথা বলবো নিশ্চয়ই বলুন। যে আজকালকার দিনে মানুষরা কথা বলে না, তুমি লক্ষ্য করে দেখো যে এটা তুই কেন বললি বা তুমি কেন বললে বা আপনি কেন বললেন, আমি ভেতরে ভেতর গুমরাই। যদি গুমরাই বলে কষ্ট পায় মানুষ, কষ্ট পায়, যেটা সেই জায়গায় যদি আমরা কথা বলে নিতাম সেই মানুষের সাথে সেই সময়, তাহলে কিন্তু আমাদের এই ভুল বোঝাটাও থাকতো না, আর তুমি মনে কষ্ট পেত না, সেও মনে করতো যে না ভদ্র বাবু উনি কোনো ক্ষমা চেয়ে নিলেন। এই সেদিনকে ছোট্ট ঘটনায় আমরা 70 থেকে ফিরছিলাম, সঙ্গে আমার হাজবেন্ডও ছিল, আমার জন্য হাঁটুর থেকে প্রবলেম আছে, হাঁটতে এখন এই বুড়ো বয়সে যে ধরেছে। এক ভদ্রলোক একটা খেয়াল করেছে যে আমার দাঁড়াতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে উঠেছে ভেন্ডারে শেষের দিকে। ভদ্রলোক কোথেকে দেখেছে তাও আমি জানি না, নাবার সময় ভদ্র করেন যে আপনি বিধাননগরে নামবেন, হ্যাঁ আমি 3-4 জন লোক বাঁধেছি। উনি ওখান থেকে বলছেন বসে যে ওনাকে, ওনার সাথে যদি সামনে তাদের কাছে আমি বলছি ওনাকে একটু হেল্প করুন, ওনার বোধহয় পায়ে ব্যথা ট্যাথা আছে। উনি কিন্তু ওখান থেকে বসে, তারপর আমি এখান থেকে ভদ্রলোক কতখানি তীক্ষ্ণ দৃষ্টি এবং লোককে হেল্প করার কিরকম মানসিকতা। বলছে ওনার সাথে ওনাকে একটু হেল্প করুন আবিদের জন্য, ওনার পায়ে কিন্তু ব্যথা আছে, ওনার পায়ে কষ্ট আছে কিছুটা। তা আমি নেবে আমার বরকে ভাবলাম দেখো মানুষ কত ভালো এখনো পর্যন্ত আছে। তা অবশ্য ভালো না থাকলে তো জগৎটা চলতো না। তবে কি জানো কৌশিক, একটা কথা যেটা আমি ফিল করি, ফার্স্ট বয় তো ক্লাসে একজনই হয়, হ্যাঁ, সুতরাং ভালো সংখ্যা কম বাবু, সেটা চিন্তা করতে হবে। কিন্তু যারা আছে তাদের আমি মানে অন্তর থেকে তাদের প্রণাম করি। ফার্স্ট বয় একজন হবে, আর সব খুব ভালো লাগে আমার সব, মানে ঠাকুরের কথা বলতে আমি কিন্তু খুব আনন্দ পাই, সত্যি কথা বলতে। কিছু হয়তো জানি না, তার সামনে কোনো অক্ষর গোমাংস আমি, তবু যদি কেউ আমার সাথে আলোচনা করে, কেউ যদি কিছু বলে শুনতেও ভালো লাগে। আমার বাবা তোমাকে বলে দিন ভোর বকর 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 বকর, মানে কাউকে তো বলতে হবে, পেটের জ্ঞানগুলো কাউকে তো দিয়ে যেতে হবে। এবার কি শুনবো? এই তো হলো, এবার আমি আমার বিয়ের ছেলে হওয়ার গল্পটা বলবো। আমার বিয়ের বেশ কিছুদিন পরে বাচ্চা হচ্ছে না, ডাক্তারের ট্রিটমেন্ট আছে, আমরা এলাহাবাদ যাওয়ার পর আমি কনসিভ করি। তা বাচ্চা হওয়ার আগে কলকাতা চলে আসবো, কারণ হাজব্যান্ড ওয়াইফ তখন আমাদের দুজনেরই বয়স কম। কারণ প্রথমত ওই সময়টা মানে ইম্যাচিওরই বলা যায়, একটা বিদেশে থাকার মতো জ্ঞান বুদ্ধি বা সংসার করার মতো এত পাকাপোক্ত হয়ে উঠিনি তখন। তা লোকে বলে আটে কাঠে চড়ে না, এটা মানে প্রবাদ বাক্য আর কি, আটে কাঠে ওঠে না এরকম বলে। তা 8 মাস পর মানে বাচ্চাতে কলকাতা চলে আসবো। তা ওখানে মুঠিগঞ্জ, এলাহাবাদে মুঠিগঞ্জ কালীবাড়ি, যারা এলাহাবাদে তারা তো সবাই জানেন, যারা না জানেন তাদের বলছে কালীবাড়িটা খুব প্রসিদ্ধ, এবং মাকে ডাকলে অনেক কিছু অনেকে পান। তা কলকাতা ট্রেন বিকেলবেলা 5টা 5:30 বোধহয় কালকা মেল আছে। তা আসার আগে আমি হাজব্যান্ডকে বলছি যে আমি একটু চলো না একটু মুঠিগঞ্জ মা কালীর মন্দিরে আসি, একটু মাকে দেখা করে আসি, বাচ্চাতে যাচ্ছি। গেছি তখন 4:30 4টে 4:30 মানে 5:30 ট্রেন বোধ হয়। তা ওইটুকু বাড়িতে সামনে ছিল, হেঁটে এসেছি। তখন তো কালী মন্দির বন্ধ। তারপরে পেছনে ওনার এই কালী মন্দির সংলগ্ন একটা কোয়ার্টার মতো আছে, কলকাতারই ভদ্রলোক আর ভদ্রমহিলা ওখানে পূজারি হিসাবে নিযুক্ত হয়েছেন। তা কালী মন্দির বন্ধ দেখে আমি পেছনের দরজাটা খটখট খটখট করে নাচছি। তারপরে কাকিমা মাসিমা যিনি মানে পুরোহিতের বউ ছিলেন, ওনার সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন ছিল। তা আমাকে দরজা কে রে আনছি, মাসিমা আমি দরজা খুলুন, পেছন থেকে দরজা থাকিয়েছি। মাসিমা দরজা খুলে দিয়েছে। কি হয়েছে রে? ও মাসিমা আমি তো আজকে বাচ্চাতে কলকাতা চলে যাচ্ছি, তা একটু মায়ের পায়ের ফুল দেবেন আমাকে? তো হ্যাঁ দেবো, দাঁড়া তুই এখানে দাঁড়া আমাকে বলছে। আমি দাঁড়িয়েছি, মাসিমা ভেতর থেকে ঘরের ভেতর দিয়ে মন্দিরে চলে গেলেন, ভেতর থেকে ঘর আছে গেছেন। তারপরে
তো ওখান থেকে আমি বলছি, ওখান থেকে শুনছি মাসিমা আমাকে বলছে, দেখিস তোর না যাওয়ার আগে মাসিমা আমাকে বললো যে তুই ঢুকিস না, এখন 8 মাস পড়ে গেছে, পড়ে যাচ্ছে তো, বাচ্চার কিন্তু চুল নখ হয়ে গেছে, তুই আর মন্দির ঢুক আসিস না। আমি তো বাইরে দাঁড়িয়েছি না, ওই দিকে পেছন দিকে দরজার দিকে। তারপরে মন্দিরের ভেতর থেকে শুনছি মাসিমা আমাকে বলছে, মাসিমার গলায় শুনছি কিন্তু, দেখিস তোর কিন্তু ছেলে হবে। আমি বাইরে থেকে উত্তর দিচ্ছি, কি মাসিমা আপনি কি করে বুঝলেন? তারপর তার কথা মাসিমা ফুলাতে বেরিয়ে এসছেন, বলছেন কি বলছিস? আমাকে মাসিমা বলছে কি বলছিস তুই? আন্টি তুমি আমাকে ভেতর থেকে কি বললে? বলছে আমি তো তোকে ওই কথাই বললাম যে এখন বাচ্চা 8 মাসে পড়ে গেছিস প্রায়, এখন বাচ্চার নখ চুল হয়ে গেছে, এখন তুই মন্দিরের ভেতর ঢুকিস না, এটাই আমি তোকে বলেছি। আর আমি স্পষ্ট শুনেছি মাসিমার গলায় আমাকে বলতে, দেখিস তোর কিন্তু ছেলে হবে। আমি এবার মাসিমাকে উত্তর দিচ্ছি, আপনি কি করে বুঝলেন মাসিমা আমার ছেলে হবে? এবং দেখো হলো কিন্তু আমার ছেলেই। তাই মাসিমার গলা তাহলে কে কথাটা বললো? মাসিমা বললাম এই কথা বলিনি তোকে। আর আমি স্পষ্ট শুনেছি মাসিমার গলায় আমাকে বলছে, দেখিস তোর ছেলে হবে, হলেও ছেলে আমার। তাহলে কে কথাটা ভেতর থেকে বললো বলো? এ তো অনুভূতি, তাকে বুঝতে অনুভূতি। ছেলের জন্ম গেল, মুর্শিদগঞ্জ কালীবাড়ি কিন্তু খুব প্রসিদ্ধ। তারপর দেখো আমার বর যখন কলকাতা ট্রান্সফার হলো, আগে মুর্শিদগঞ্জ কালীবাড়ির কথাটা উঠেছে, শেষ করে বলি না, তারপর অন্য কথায় যাবো। তখন কলকাতার লোকেরা জয়েন করতে দিচ্ছিল না, ওরা কলকাতার লোকেরা বাইরে আইটিআই থেকে কেউ কলকাতা আসবে আটকে দিত, চেষ্টা করতো, কিন্তু আমাদের হয়ে গেছে। আমার বর তো চলে এসছে, আমাদের বলে 6 মাস তো ছেলে আইসিএসসি পরীক্ষা, 6 মাস পরে আমরা আসবো, সেটা কথা আছে। আমি আর ছেলে এলাহাবাদে আছি, ওকে জয়েন করতে দিচ্ছে না। কিন্তু দেখো মানুষের বললাম না ভালো আছে জগতে এখনো, তা ওকে প্রথম জয়েন করতে ডিস্টার্ব করছে। একদিন ওখানে ডেকে দিয়ে বললো যে তুমি অন্তত আজকে অ্যাটেন্ডেন্সটা খাতায় সই করে যাও আর ডেটটা দিয়ে দাও, তাহলে বোঝা যাবে তুমি জয়েন করতে এসেছো, তুমি জয়েন করে গেছো। তারপরে যা ঝগড়া করছে করুক না, দেখা যায় না কতদিন চলে, তোমার তো চাকরি করে টালতে পারবে না। তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ব্যবহার ওরা খারাপই করছে, সমানে আমি ফোনে ফোনে কথা হয়, কি গো জয়েন হলো? এখনো হয়নি। তবে হ্যাঁ এক ভদ্রলোক বলে জয়েনিং আমার হয়ে গেছে, কিছু কেন আপনি প্রথম দিন আপনি সাইন করে খাতায় সাইন করে দিয়েছেন। চেষ্টা চলছে। আমাকে আমার বড় একদিন বললো কি যে, আর দেখো তখন তো এত অশান্তি বাড়িতে, প্রথমত ছেলে আর আমি আছে, ছেলেকে আমি বললাম সকালে, ছেলে এর আগের পডকাস্টেও বলেছি, ছেলে সকালবেলা গাড়ি ওটা মপেড চালিয়ে নিয়ে যেত, আসার পথে গাড়িটা আমি চালিয়ে নিয়ে আসতাম, আবার আনতে যেতাম আমি গাড়ি চালিয়ে, ছেলে আবার আসার সময় গাড়ি চালিয়ে নিয়ে আসতো। ও মা তখন বলে কি ছেলেও শুনছে যে বাবা জয়েনিং হচ্ছে না, তখন বাড়িতে রান্না বান্না, আমি আর ছেলে তাও ইচ্ছা করে না যে রান্না করি, ছেলেকে নিয়ে স্কুলে দিতে হবে, ছেলেকে পড়াতে হবে, সবই তো মাথার উপরে, বলো বাজার হাট সব একাধারে। তখন ছেলে তো একদিন আমাকে বলছে অফিস থেকে, তখন আমাকে বলছে তুমি লিপি ব্যাঙ্গালোর তো আইটি হেড অফিস, এই এক ভদ্রলোকের সাথে কথা বলতে পারবে? আমার বাড়িতে সব কিছু ঠেলে দেয়, একটা ভরসা রাখে যে আমার বউ হয়তো কিছু করতে পারে, আমি কিন্তু লোকের সঙ্গে ভালোভাবে মিশতে পারি, সবাইকে আমি সত্যি কথা বলতে কি আমার সবাই আমার নিজের লোক, একটু কথা বলি তাদের সঙ্গে, তাদেরকে আমি আমার ফিলিংস বোঝাতে পারবো। তারপরে একে তো নন বেঙ্গলি সাউথ ইন্ডিয়ান, ওদের তো আমরা বুঝবো না, যে হিন্দি বললে বুঝবো আর ইংরাজি বললে বুঝবো, এর ভাষাতে পারে। তা আমি নম্বর দিয়েছি ওইখানকার খুব বড় অফিসের ঠিকানা, কারণ আমরা ওদের হেড অফিস হচ্ছে ব্যাঙ্গালোর। তা আমি দুটোর সময় ফোন করেছি, ধরেছি না সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, হ্যালো, সে ভারী গুরুগম্ভীর গলায়, আচ্ছা স্যার আমি মিসেস নাগ বলছি, আমার হাজব্যান্ড তো কলকাতায় জয়েন করতে গেছে, জানেন বোধ হয়, ওরা তো জয়েন করতে ট্রাভেল দিচ্ছে স্যার, আমরা ভীষণ, বলতে বলতে আমার গলাটা চোখ হয়ে গেছে, কান্না এসে গেছে, আমার সমস্যা হতো স্যার যদি আপনি কিছু করেন। আপনাকে কেন বলবো? আপনাকে আমাদের অফিসের ঘটনা কেন বলবো? আপনি কে? না স্যার আমি মিসেস নাগ, আপনার ওয়াইফ। তা বলছি কি আজ স্যার আমার বাড়িতে রান্না বান্না বন্ধ হয়ে গেছে, আমি আর ছেলে এখানে আছি, খুব টেনশনের মধ্যে আছি স্যার। তখন উনি খুব কোমল হয়ে গেলেন, কোমল গলাটা বলছে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, জয়েন তো ওনার হবেই, দুদিন ওরা ট্রাভেল ক্রিয়েট করে জয়েন ওনার কোনো হবেই, রান্না করুন খাওয়া দাওয়া করুন, কিচ্ছু হবে না। এটা উনি হিন্দিতে বলছেন নাকি ভাঙা হিন্দিতে। তারপর ঠিক আছে হলো, আমি ওকে ফোন করে বলে দিলাম ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছে, এই কথা হয়েছে। তুমি বললে বিশ্বাস করবে না কৌশিক, আমার ছেলে তার 2-4 দিন পরে, ওদের তো তোমাকে বলি যে খ্রিস্টান মিশনারি স্কুলে কলেজে পড়াশোনা করতো, ইংলিশ মিডিয়াম, ওদের তো সেই কনভেন্টে পড়াশোনা। একদিন স্কুল তখন আইসিএসসি দেবে, তখন স্কুল থেকে আমাকে বলছে কি মাম্মি আজকে না তুই মুর্শিদগঞ্জ কালীবাড়িতে একবার যাও। স্কুল থেকে সে জামা কাপড় খুলতে খুলতে বলছে, আমি বলছি কেন? বলছি কি একটা পঞ্চমুখী জবা নেবে, আর না তুমি পূজারির হাতে দেবে না, ওটা তুমি নিজের হাতে মায়ের পায়ে দিয়ে ছুঁড়ে দেবে, মায়ের সামনে তো যেতে দেবে না। তাও শনি মঙ্গল, তখন সেদিনকে যে আমাবস্যা, দেখো কিরকম যোগাযোগ, সেদিনকে আমাবস্যা পড়েছে তাও জানতাম না, শনি মঙ্গলবারের মধ্যে একটা বার পড়েছে তাও জানতাম না, তখন মানসিক অবস্থা খুবই খারাপ আমাদের। তা ছেলে এসে বললো মা তুমি যাও তো আজ সন্ধ্যাবেলা,
গিয়েটা করে এসো, দিয়ে তুমি ঠিক আছে, কিন্তু পুজোটা দিয়ে ঠাকুরের পায়ে তুমি নিজে পূজারীকে দেবে না, তুমি ফুলটা ঠাকুরের পায়ে ছুঁড়ে দেবে আর পেছন দিকে তাকাবে না, বাড়ি চলে এসো। তা আমার মনে হতো সন্ধ্যাবেলা দৌড়ে দৌড়তে পুজো আর হেঁটে হেঁটে দৌড়তে দেখেছি। ও বাবা, গিয়ে দেখি মন্দির ভিড়ে ভিড়ে একটা অমাবস্যা পড়েছে, শনি মঙ্গলবার কোনো একটা দিন ছিল, তাও আমি জানি না আজকে অমাবস্যা শনি মঙ্গলবার। আর মন্দিরের দুপাশে গেটে দুজন ফুলালা বসছে। ও আমাকে বলেছে পঞ্চমুখী জবা দেবে, কিন্তু সেটা বলে দিয়েছে। আমি এই ফুলের কাছে গেছি, না লঙ্কা জবা আছে, কবল সবই বিক্রি হয়ে গেছে, এই কটা পড়েছে। আমি দৌড়ে এটার কাছে এসেছি, ও বল একটাই পঞ্চজবা পড়ে আছে। আমি যা হয় আমাকে দিয়ে দিন আপনি, একটা পঞ্চজবা পড়ে আছে আমার কাছে, ওটা নিয়ে কি ভিড়, মন্দির ঠেলাঠেলি করে কোনো রকম পেছন দিকে দাঁড়িয়ে মাগো গ্রহণ করো, মানে ছুঁড়ে মায়ের পায়ের দিকে ছুটেছি, হয়তো মন্দির পায়ে পড়েনি কিন্তু ওনার স্থানে গিয়েই পড়েছে ফুলটা, দিয়ে পেছন দিকে না থেকে আমি চলে এসেছি, যা যা ছেলে বলে সেইভাবে আমি করেছি। তুমি বললে বিশ্বাস করবে না, তার দুদিনের মধ্যে খবর হলো আমার বাড়ি জয়েনিং হয়ে গেছে। আমি তখন ছেলেকে বললাম, হ্যাঁ রে সন্তু, তুই হঠাৎ আমাকে বললি কেন রে, যে পঞ্চমুখী জবা দিয়ে মা তুমি মায়ের হাতে পুজো দাও? বলে মা, সেদিকে স্কুলে গেছি, টিফিনের পরে, ও তো কনভেন্ট পড়ছে জানো তুমি, ওখানে তো আমাদের জবা ডালিয়া ওসব তো সব ফ্যান্টা ফ্যান্টা গাছ থাকে, ওদের ওদের দেবদারু হয়ে আছে, পাতাবাহারি হেন তেন বাগান যেটা। টিফিনের পরে মা একটা ছেলে কানে একটা পঞ্চমুখী জবা ফুল দিয়ে আমার সামনে না কি নাচছে, আমার মনে হয় মা, ও বললো আমাকে তখন কেমন যেন মনে হলো একটা, দেখো মা ক্লাস অত বাচ্চাদের কারো কাছে আমার সামনে এসে কানের মধ্যে জবার ফুলটা দিয়ে, আচ্ছা পঞ্চমুখী জবাটা বাচ্চাটা কোথায় পেলো? তাও আমি বললাম যে ও তোদের ওখানে কোনো জবা গাছই তো নেই। বলে আমি জানি না মা, ও কানে জবাটা দিয়েছে আমার সামনে খুব ধাই ধাই করে নাচছো। তা আমি তা সেই আমার মনে হলো যে আমার হাত থেকে মা একটু দিয়ে আসো জবা ফুল মায়ের পায়ের কাছে। তো দুদিনের মধ্যে আমার বডির জয়েনিং হয়ে গেল। তো এগুলোকে আমি কি বলবো? আমি জানি না এগুলোকে আমি কি বলবো, তোমরা তার এখন বিচার করো এগুলোকে তোমরা কি বলবে। এটা আধ্যাত্মিক একটা পাওয়ার, ভগবান বোঝায় যে আমাকে একদম অবিশ্বাস করিস না। মানে অবিশ্বাসের থেকে বড় কথা হচ্ছে যে একটা মানসিক ভাবে, মানে তুমি যখন চাইছো তার কাছে যে এটা আমার চাই বা আমার এই জিনিসটা পূরণ করো ভগবান, তুমি তখন সে শুনতে পাচ্ছে, কারণ তুমি ভেতর থেকে তাকে বলছো। এটাই হচ্ছে কানেকশন, যে ভগবানের সাথে মানুষের যে কানেকশন। ছেলে মুখে কিছু না বললে ভেতর ভেতর কষ্ট পাচ্ছে, বাবা জয়েনিং হচ্ছে না, মা কষ্ট পাচ্ছে, মা দৌড়ঝাঁপ করছে, হ্যাঁ, কিন্তু ছেলে মুখে প্রকাশ কিছু করছে না, কিন্তু ভেতরে ওরও তো একটা কষ্ট হচ্ছে। একদমই। হ্যাঁ, তা সেও হয়তো মনে মনে ঠাকুরের কাছে বলেছে যে মায়ের কষ্ট দূর করো কি বাবার কষ্ট দূর করো, বল দাঁড়া তোর মারফতে আমি কষ্ট দূর করবো। যাক, বড় জয়েনিং হয়ে গেল, আমরা তো কলকাতা এসে গেলাম। এবার তোমাকে একটা কথা বলবো, এটা আমাদের নিজস্ব সংসারের ঘটনা। আমার শ্বশুর যখন মারা গেছে, ছেলে তখন মাধ্যমিক দেয়নি, তার আগে 9 10 পরে। তা খবর এসছে যে এরকম ফাদার ইন লর ডেথ হয়ে গেছে। তা তোমাকে প্রফেসর আগের পডকাস্টে প্রফেসরের গল্প করেছি, উনি এক বহুত মানে মহান ব্যক্তি। আমি মানে এখানে আমার মাঝে মধ্যে ফোনে কথা হয় না তা না, খুব রেয়ার, এখন ভদ্রলোক অসুস্থ আছেন, যা ওনার মতো ভদ্রলোক আমি বোধহয় এত বছর বুড়ো বাস পর্যন্ত দেখতে পাইনি। উনি আর ওখানকার ফাদার, এই দুটো লোক আমার জীবনে মানে আইডিয়াল। আমি ওদের দেখেই ভাবি না এরকম হওয়া উচিত, মানুষের হতে গেলে এরকম হওয়া উচিত। হয়তো হতে একটু কষ্ট হবে, আমরা সহজেই পারবো না, কারণ আমরা এখন সেই স্তরে উঠিনি। আমাদের রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, রেগে গেলাম 5টা কথা লোককে শুনিয়ে দিলাম, কেন 5টা কথা হজম করে বাড়ি চলে আয়, তা হবে না। ও কেন বললো, ও কেন আমাকে বললো, আমাকে জিততে হবে, আমাকে জিততে হবে। আরে বাবা, এই জেতাটা তুই হেরে যা না, ওপরওয়ালা তোকে জিতিয়ে দেবে, ওখানে তো একটা ব্যাংকিং হিসাব হচ্ছে তো তোর। আমার বাবা একবার কলকাতায় গেছি, চলে আসবো এলাহাবাদে, তা দিদি ভাই বড় দিদি ভাইতে সবাই উঠেছিলাম, আমি যাই বাবুর সাথে দেখা করে আসি। বাবুকে বলতাম তখন, আমাদের ওখানে দাদা আর বাবু, তখন দাদা বিয়ে হয়নি, রাধুনি আছে। তা আমি দেখি বাবু চুপচাপ মুখ শুকনো করে বসে আছে। আমি যে ও বাবু দরজা খোলো, বাবু কি হ্যাঁ কি ব্যাপার রে, আয় আয় ডাকছে। আমি যে বাবু কি খেয়েছো দুপুরে? তখন আমি রেডি হয়ে গেছি, মানে ও বাবুর সাথে দেখা করে গাড়িতে উঠে হাওড়ায় চলে যাবো। তা বলছে মা রে, আজকে ডিমের ঝোল করেছিল রাধুনিটা, এত ঝাল দিয়েছে একদম খেতে পাইনি, দুপুরবেলা ভাত খেতেই পারিনি বলছে বাবু। ও আচ্ছা, বলে আমি কথা, বাবু বসো আমি আসছি। দোকান চলে গেছি, বড় বড় 2টো রাজভোগ কিনেছি, বাবু এই 2টো খাও, একটু জল খাও, দেখো একটু পেট ফাটানো। বলছে আমার জন্য কেন পয়সা খরচ করলি মা? আমি দূর, তোমার জন্য থরি করেছি, এ তো আমার উপরে ব্যাংকে জমা হলো। বাবু তখন হা 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 করে হেসে বলছে কি, এইটা তুই মা ঠিক কথা বলেছিস, এ তো আমার উপরে অ্যাকাউন্টে জমা হয়ে গেল গো, তোমার জন্য খরচ করিনি, এটা ব্যাংকে দিলাম। বাবু তো খুব খুশি হয়ে গেল, আমারও মনটা পড়ে গেল যে না, বুড়ো মানুষটা না খেয়ে বসে আছে, এইভাবে মুখ শুকনো করে পেটে পড়লো আপাতত। এইগুলো মানে কি বলবো তোমাকে, এই যে পাওয়াটা না কৌশিক, এইগুলো না লোককে বোঝানো যায় না গো, যে আমি এটা পেয়েছি ঠাকুরের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, আমার মামার কাছ থেকে। আর কোনো ক্ষেত্রে আমি দেখি কি, আমাকে না কেউ ভেতর থেকে ফোর্স করছে না তো,
তোমাকে সেটা বলতে বলতে তুমি তখন চলে এলাম ঘরে। যেমন দেখো আমার বাড়িতে অনেকদিন রাধা কৃষ্ণের একটা ফটো আছে। আবার এই আমি ইউটিউব খুব ঘাঁটি, এই বাঁকে বেরিয়ে আমার তো ঠাকুর তো এখনো বৃন্দাবনে ডাকলো না, সেই পুণ্য এখন আমি অর্জন করতে পারিনি। তা ইচ্ছা যে বাঁকে বেরিয়ে একটা শ্রীকৃষ্ণকে একটা বাঁশি দেবো, বাঁশি তো না খুব প্রিয়। তা আমার এক বান্ধবী আছে, আমাদের বান্ধবী না আমার, আমি ওকে বোনের মতো দেখি, আমাকে দিদি দিদি বলে। আনাম যেরকম জানিস তো, ভাবছি শ্রীকৃষ্ণকে একটা রূপোর বাঁশি দেবো, খুব মন চাইছে। তো বলে তাহলে দিদি ওই দোকানটায় যাও, আমার চেনাশোনা আছে মোটামুটি। আমি ওখানে কেষ্টপথে থাকি না, থাকতাম সোদপুরে। তো ওখানে যাও, ওই দোকানে চেনাশোনা আছে, আমার নাম দরকার, আমার নামও বলতে পারি। আমি দূর পয়সা দিয়ে কিনবো, নামে কি এসে যাবে, ও দিয়ে দেবে। আনলাম যে একটা রূপোর বাঁশি বানাবো, কত নেবেন আর কবে দেবেন? বললো 1500-র মধ্যে দাম, বলে 1500-র মধ্যে হয়ে যাবে। আমি বললাম দেখুন সাইজটা এরকম হবে, আর কিন্তু আর ভেতরে একটা ফুটো যেমন থাকে, আর একটু ডিজাইন হবে বাঁশিটার মধ্যে, আর একটা ময়ূরের পালক কিন্তু সামনে দিতে হবে, কারণ শ্রীকৃষ্ণের ময়ূরের পালক ভীষণ প্রিয়। তাই বলছে ময়ূরের পালক তো আমার কাছে নেই। মানে ময়ূরের পালক আমি দেবো, কিন্তু কেটে গোল করে ওর মধ্যে লাগিয়ে দেওয়ার ডিউটিটা আপনার। বলে হ্যাঁ এইটুকু আমি করে দেবো। আমার বাড়িতে ময়ূরের পালক আছে, ওনাকে দিয়ে এসেছি। তারপরে আমি বুড়ি অনেক দাম, বুড়ির কাছে বলছি বুড়ি রে 1500 টাকা দাম বলছে। দূর তোর এখান থেকে তো কত, তুই দোকানের সামনে দোকান করিস, বাঁশিওয়ালা গেলে একটা কাঠের বাঁশি কিনে নিস তো। দিদি ঠাকুরকে দেবে, তাতে তুমি উপর 1500 ঠাকুরকে বাঁশি দিতে পারছো না, এখন কাঠের বাঁশি দেবে বললে। ঠিক আছে তাহলে থাক, দেখিস না আমি এটা করবো। তুমি বললে বিশ্বাস করে বাঁশি দেবো বাঁশি দেবো বাঁশি দেবো, এমন হয়েছে বাঁশি তৈরি হলো। আমার পায়ের প্রবলেম আছে, হাঁটুতে এখন খুব ব্যথা হয় মাঝে মধ্যে, ওইটা নিয়ে এতে গেলাম, দক্ষিণেশ্বরে গেলাম, দিয়ে ঠাকুরকে দিলাম। তারপরে প্রণাম দিয়ে নামটা এ নাও, আচ্ছা সে বাঁশি বাজে আমার সংসারে বাজে না, ঠিক মতো বাজে, সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল যেন হয়, ঠাকুর সবার মঙ্গল করো। আমার তো আমি যে বলে আমার তো আর কোনো ক্ষমতা, দেখো আমাদের মতো সাধারণ মানুষ কি ক্ষমতা গো, কার কাছে কি করতে পারবো? লোকের জন্য শুভকামনাটা করি, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবার কষ্ট দূর হোক। আর তো কোনো ক্ষমতা নেই আমাদের মতো লোকে, আর কি সাধু সন্ত নই, মানে তীব্র সংসারী যাকে বলে, রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, এইগুলো থেকে এখনো তো মুক্ত হতে পারিনি। বলো একটা জিনিস জিজ্ঞেস করবো এখন, আমার মনে হয় যে তুমি এই সময়টায় যে বর্তমানে তুমি রয়েছো, যে বয়সে রয়েছো, এই বয়সে এসে কি মানুষের রিয়েলাইজ করে যে আমি এখন এই কাজগুলো করব, বা মানে কি বলবো, মানে দান ধ্যান যেটা বলা হয়, এই বয়সে এসেই মানুষ না না, আমার ছেলে তো অল্প বয়স থেকে দান করে যাচ্ছে। সেটা আমি শুনেছি। হ্যাঁ, তাহলে ও তো এটা একটা বয়সের ব্যাপার না গো, যখন তোমার এটার ভেতর থেকে একটা চেতনা আসে, সেটা তো ভগবানই করে। করেছো কিন্তু কোনো কালে হিংসা বৃত্তিটা একটু সত্যি কথা বলতে কম, জানতো। এই যে সত্যি কথা, আমার বিয়েটা কাজ থেকে বিয়ে করে, জানো তো, আমার বাবা তো পছন্দ করলেন না এক করে, কিন্তু কখনো মনে হয়নি যে আমার ভালো করে বিয়ে হলো না, নতুন বইয়ের মতো সাজতে পারলাম না, বেনারসি পড়তে পারলাম না, যার জন্য বুড়ো বসে বলছি সারা জীবন বেনারসি পড়িনি, একটা বেনারসি পুজোটা বেনারসি সে যেমন তেমন ধরা রয়েছে, কিন্তু পড়িও না তাকে। সুতরাং সেরকম যদি মানে হিংসা থাকতো তাহলে অন্য যাবো না। আমার তো গয়না প্রাপ্য আছে এই বাড়ির থেকে, সব বোনেদের তো গয়না কাটি দিয়ে বাবা বিয়ে দিয়েছেন। এক ভদ্রলোকের সঙ্গে তখন আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি, আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়নি, মানে আমার কাকার শালা, কাকাও মানে বাবার খুঁড়তো ভাই। তা দেখো বাবা যেহেতু রিটায়ারমেন্ট হয়ে গেছে, তখন আমরা 3 বোন পর পর, মা তখন চাইছে জানাতনা পড়ানো এগুলো বিয়ে হয়ে যাক। আর বাবুকে, আমার মার সঙ্গে বাবু ঝগড়া লাগতো শুধু মেয়েদের বিয়ে নিয়ে, তুমি দেখছো না, ছেলে দেখছো না, বাবু বলতো ছাড়ো তো, আমার মেয়ে তো, বাবু আমার মেয়েদের সব কড়া নেড়ে নিয়ে চলে যাবে, আমার বাবার ডায়লগ ছিল। আসলে আমার বাবার সংসারী ছিল না মোটেই। মা বলতো হ্যাঁ এক একটা সুচিত্রা সেন তো ঘরে বসে আছে, কি বলবে এগুলো, এইসব ঝগড়াকে তুমি কি বলবে? যাক মোটামুটি সব বিয়ে। তা আমার কাকার শালা ছিলেন, কাকা ওই যে কাকার কথা বলছি, বাবা খুঁড়তো ভাই, তো ওনার শালা ছিলেন এক স্কুলের টিচার, হায়ার সেকেন্ডারি স্কুলে। তা উনি সম্বন্ধটা নিয়ে এসেছিলেন, তখন আমি সবাই প্রি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। স্কুল ফাইনাল রেজাল্ট সবে আউট হয়েছে, ভর্তি করে তখন হয়নি। তা আমি পেয়ারা খেতে বসে বসে পেয়ার পা দিয়ে দোলে, তখন তো সব পরিবার কত বয়স 15-16 বছর হবে। আর আসবে মুর্শিদাবাদ থেকে, আসবে বহরমপুর থেকে, আসবে থেকে থেকে মাকে শনিবার নিরামিষ খেত। আচ্ছা ও মা এসে গেছে এরকম বলেছি, তোমার ঘরে ঢোকা, আমাকে ঘরে ঢুকবে, আমি পেয়ারা খেতে গাছে গেছি, না গো মা কেউ আসেনি, আমি এমনি বললাম, বলে আবার পেয়ারা গাছে উঠে বলেছি। তারপরে সত্যি তো রিস্কা এসে থামলো, আমি ঘরে ঢুকে গেছি। তারপরে তখন দেখো বোধ বুদ্ধি কত কম। তো বিকেলবেলা দিদিকে ডেকে পাঠানো, দিদি বাড়ি খুব বেশি দূরে থাকতো, দিদি বাড়ি বলে তা বলছে, মা বললো একটু কাপড় চোপড় তো পরিয়ে দিবি, তো কাপড় তখন তো কাপড় পরতে পারি না। তারপরে দিদি তো বললো বসে, আমি না বসে বসে ওনার সামনে
দেখো আমাকে দেখতে এসছে, কিন্তু ভদ্রলোক তো কাকার ভদ্রলোক বসে আছেন, ভদ্রলোক দেখতে শুনতে ভালো, সবচেয়ে কথা খুব বিনয়ী। আমি পাপ লাগে গো, জানো পাপ লাগে মানুষের, জানো তো, লোকের দীর্ঘ নিঃশ্বাস লাগে। আমি না বসে বসে ওনার সামনে বসে আমার বোধই নেই যে আমি মেয়ে দেখতে এসছে, চুপচাপ বসে থাকা উচিত, কিভাবে মেয়ে দেখে তাও জানো, অত গান নেওয়ার। আমি গল্প বেশ পা নেড়ে নেড়ে দুলে দুলে কথা বলছেন সাথে, নো টেনশন। উনি আমাকে বললেন যে আপনি তুমি তুমি করো, তুমি যদি এরপরে পড়তে চাও তুমি এখান থেকেও পড়তে পারো, আবার বহরমপুর থেকে গিয়েও পড়তে পারো, যা মনের মতো সাবজেক্ট নিতে পারো, এভরিথিং স্বাধীনতা উনি দিয়েছে। কলেজে চলে গেলাম, তারপর তুমি চলে গেলেন বেতা কথা, কাক বাবু চলে গেলাম, তারপরে বাবুকে ডেকে পাঠালো যে ফাইনাল, আমাদের পাটিপত্র হয় বিয়ের আগে, ফাইনালি কথাবার্তা পাটিপত্র বলে। বাবু চলে গেলেন, এসে তার মাকে বলছি, আমি তারপরে কলেজে গেলাম, দেখছি মেয়ে ছেলে প্রফেসর, ছেলে মেয়ে ক্লাস একসাথে করছি, যখন তখন ক্লাসে বেরিয়ে যাচ্ছে, ওরে বাবারে, স্কুল লাইফে এগুলো দেখিনি। না আমি বিয়ে করবো না, তখন বিয়ে করবো না, আমি এখন বিয়ে করবো না। না কান্নাকে মার গেছে, বাবুকে ভয় পেতাম খুব, বাবুকে খুব ভয় পেতাম। ও মা বলে দাও না, মাকে ভাই কাঁদতে কাঁদতে মারছি, মাকে মারতিনি, ও মা বাবাকে বলে যাবে না। তা মা বলছি করে ডেকে, বাবু কাল যাবে মুছতে পারো না, করে দাও, আমি বিয়ে করবো না, আমি বলে দিচ্ছি। তারপর বলছি না যেতে দে না, মা বলছি যেতে দে না, বিয়ে বললেই বিয়ে হয়ে যায়, কত লাখ কথার কমে বিয়ে হয় না, যেতে দে, আগেকার দিনের লোকেদের কথা। ও বাবা, বাবু যেদিন কাঁদছে না, বাবু খুব কাঁদছে, রাস্তাতে আসতে মা বাবু ফিরছে, বাবুকে ভয় পেতাম, বিয়ে করবো না বলেছি, মা বাবু ফিরছে, তারপর মা বলে চুপ করে থাক, যা দেখা যাবে। তারপরে মা বললো যে বাবু এসে কথাটা বলতে বলতে হো হো করে হাসছে। মা বললো কি হলো? বলে আর বলো না। ছেলে বললো আমার তো বাবা, ছেলেটার বাবা ছিল না, মা আর ওর মেজো ভাই ওখানে নাম করা অ্যাডভোকেট, বহরমপুর কোর্টের। তা বলছি কি যে ছেলে বলেছে, কাকাকে বলেছে আমাদের তো মেজ দেয় আমাদের গার্জিয়ান, তা তোমার দাদাকে মেজদার সাথে কথাবার্তা বলতে বলে, দিনের পর কথা বলতে গেছে। তা উনি তখন বলেছেন মেজদা যে আমাদের কিন্তু 2000 টাকা নগদ দিতে হবে। তা আমার বাবা বললেন না, আমি বড় মেয়েকেও 500 টাকা দিয়েছি, 10 বড়ের মতো গয়না দিয়ে দিয়েছি, যা দেওয়ার আমি দেবো, কিন্তু বড় মেয়েকেও 500 দিয়েছি নগদ ক্যাশে, মেজো মেয়েকেও তাই দিয়েছি, এর জন্য 500। তাহলে আমাদের পক্ষে হবে না। বাবা তো দরকার নেই, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, বাবা দুটো বলেছে। তারপর ছেলে তখন মানে যার সাথে বিয়ে কথা হচ্ছে সে ভদ্রলোক কাকাকে নিয়ে গেছে, কাকা তো বাড়ি জামাই, ছোট কাকা, যে তুমি তোমার দাদাকে বলো যে উনি 500 টাকা দেবেন বলছে, তো দাদা তো 2000 টাকা, 1500 টাকা আমি বিয়ের আগে ওনাকে পাঠিয়ে দেবো, উনি 2000 টাকা নিয়ে আমার মেজদাকে দিয়ে দিই। মানে টাকাটা উনি পেয়ে গেলেন, কি জানতেও পারলো না, আবার বিয়েটা সুচারুরূপে সম্পন্ন হলো। ভদ্রলোক আমাকে এত পছন্দ, আমি তো বিয়ে করবো না। মা বলছে দেখো, বাবু বলছে দেখো ছেলেটা নিজের থেকে 2000 টাকা বললো, দেখো না আমি বিয়ে করবো না, আমার সব কথা এগিয়ে যাচ্ছে। মা বললো কি, মা 2-4 দিন পরে বললো এত লাফালাফি করছো, মেয়েটা দেখে বিয়ে করবো না, বেঁকে বসে আছে। কি আমি মুর্শিদাবাদ থেকে ঘুরলে আমার সম্মান থাকবে না? না বলে করলো কি শোনো, আমার বইগুলো ধরে একদম দোতলার ছাদ থেকে নিচে ফেলে দিল, সব বইগুলো নিয়ে গিয়ে পড়াশোনায় বন্ধ। হ্যাঁ, আমি তো ঘরে লুকিয়ে বসে আছি, হাতের সামনে পেলে তো মেরে দেবে, তো অল্প পড়তেই হবে না কার কলেজ, আমি কলেজে গেছে দেখেছে মেয়ে ছেলে প্রফেসর, বন্ধু বান্ধব আড্ডা, ও এখন বলছে আমি আরো পড়াশোনা করবো, তারপর আগে বিয়ে করবো না। পড়াশোনা করছি, সাথে সবগুলো দোতলার ছাদ থেকে নিচে একতলায় ফেলে দিও, বইগুলো পাতা ছড়িয়ে চিঠি একটা আগে, বাবা বিয়েটা তো বন্ধ। তারপরে ওমা, তারপরে বন্ধুর বাড়ি থেকে, তারপরে আবার ঠান্ডা, বাবু তো চাকরি করতে চলে গেল, বাবু তারপরে বজবজে নিউজ সেন্টার জুট মিলে সিকিউরিটি অফিসার হলো, চলে গেল বাড়ি থেকে। তারপরে সন্ধ্যাবেলা বন্ধুর বাড়িতে ফিরেছি, মা বলছে যাও বসে আছেন তুমি কথা বলে যাও। না না না, ওনাকে তো বিয়ে করো না বলেছি, আবার এসছে কেন? আমি তো বলে দিচ্ছি বিয়ে করো না। চিঠি উনি না, চিঠিগুলো আমি ওনাকে চিঠি লিখেছি জানো তো, ওনার অ্যাড্রেস দিয়ে গেছিল, আমি উনি যে স্কুল ঠিকানা চিঠি লিখেছি যে আমি এখন না বিয়ে করবো না, জানেন আপনি না বাবুকে বলে দেবেন কি আপনি বিয়ে করতে চাইছেন না। দেখো তখন এই বুদ্ধি নেই, আমি শেখাচ্ছি, উনি আমার কথা শুনবেন নাকি? বা এই কথা, এই চিঠি বাবাকে দিলে বাবাকে পিঠে ঠান্ডা বানিয়ে দেবে। তা উনি খুবই ভদ্রলোক, খুবই সজ্জন, উনি আমাকে চিঠি লিখছেন না, আমার বোনকে লিখছেন, মানে কিন্তু উদ্দেশ্য আমি তোমার দিদিকে বলো বিয়ের পর ওনার পড়াশোনা তো বন্ধ হবে না, উনি তো ওনাকে বাড়ি ওখানে থেকে উনি পড়াশোনা করতে পারবেন, ওনার যে সাবজেক্ট সেই সাবজেক্টে উনি পড়বেন, ওনার পড়াশোনায় কোনো বাধা বিঘ্ন হবে না। আর যিনি এখানে এসে পড়তে চান এখানে এসে উনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। আমি বেটাকে বলছি বিয়ে করবো না, তো সেই পড়াশোনা হবে না। তারপরে মা বলে এসে বসে আছে পাশের কাছে, তুমি যাও, তুমি ডাইরেক্ট বলে দাও তুমি বিয়ে কর না। আমি কেন বলবো, আমি তোমাকে বলে দিয়েছি, বলে আমি কি মুর্শিদাবাদ থেকে বলতেও যাও। ভদ্রলে দেখি আমি দিদি ভদ্রলে পেপারটাকে পেপার পড়ছে, আমি হাসতে হাসতে ঢুকেছি। আজ কেমন আছেন? আমিও তো মানে সাদা মনে কাদা নেই,
আমি বলি আমি তো জানিয়ে দিয়েছি আগে, তোমার তার সাথে দরকার ছিল না অত দূর থেকে। তারপরে এইগুলো পাপ জানো, মানুষকে কষ্ট দেওয়া পাপ। তারপরে বিয়ে করি, বিয়ে তো করতেই হতো, তখন ওটা করলে এবার ক্ষতি কি ছিল, আমি ভালোই থাকতাম। আমার এখন মনে হয় ওটা কপালে ভালো সুখ নেই বলে তখন হয়নি। ভদ্রলোকের দুই ছেলে ডাক্তার, এই ভদ্রলোকের। উনি আবার বিয়ে করে নিয়েছে? বিয়ে করবে না কেন, এটা তো প্রেম তো না, এটা দেখা সাক্ষাৎ করে বিয়ে হচ্ছে। তুই এখনো তাকে মানে খোঁজ পেয়েছো? ও তো আমাদের আত্মীয়, বললাম না কাকার শালা। হ্যাঁ, ওই পিসিমাই বলেছিল তুই ওকে বিয়ে করলি না, দেখ ওর দুটো ছেলে এখন ডাক্তার হয়ে গেছে, দুটো ছেলে ডাক্তার হলো, দুই ছেলে আনলাম যে না ছাড়ো তো, যার যার কপাল তার। ওটাও না আমার কোনো অন্ন মাপা নেই, যেখানে তোমার অন্ন মাপা থাকবে তোমার সেই অন্ন তোমায় খেতে হবে গিয়ে, একদম আর শুধু হবে হয়নি জন্য। তবে আমি ভালো আছেন তো? হ্যাঁ বসো, আমার বলে বসো। আমি শুনুন আমি কিন্তু আমি এখন বিয়ে করবো না, বোকা মুখ করে বলছি। কেন, তোমাকে তো সব জানিয়ে দিয়েছে, তোমার তো কোনো ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হচ্ছে না, তুমি পড়াশোনার জন্য তুই বিয়ে করবে না বলছো, কিন্তু পড়বে যেখানে খুশি সেখান থেকে পড়বে। আমি না আপনি বুঝতে পারছেন না, আমি এখন বিয়ে করবো না, আমি এখন বিয়ে করতে চাইছি না। চুপ, খুব দুঃখিত হয়ে চুপ করতে হলো। তারপরে বসুন, আমি জামা কাপড় ছেড়ে আসছি, বাইরে ছিলাম। তারপরে মা বললো কি অপমান লোকটাকে, মা তো আগেকার দিনে কিছুটা এগুলো লোকটাকে খুবই অপমান করা হলো। তুমি বলেছো, আমি বলে দিয়েছি, চিঠিতে ওনাকে জানিয়ে দিয়েছি, আমার কোথায় এখানে দোষটা হলো। তবে না, মানুষের ভদ্রলোক তো দুঃখ পেল না, সেই দুঃখ আমাকে ঘুরে পেতেই হবে। আমি জানি এখন যেগুলো আমার যে দুঃখ নয়, যে ওনার দীর্ঘশ্বাস ছিল হয়তো। তো আমাকে পিসিমা বলছে দেখ এত ওনার সম্বন্ধ এসছে, পিসিমা তো ভাইয়ের শালা। পিসিমা যেতেন বলছে যে দেখি তার মধ্যে আমাদের পেচিটার ছবিও পড়ে আছে, আমাকে বলছে পেচিটার ছবিও দেখি, এক গাদা ছবির মধ্যে আমার পেচিটার ছবি ওর মধ্যে পড়ে আছে। ছেড়ে দাও, এই গল্প আমি সবার কাছেই করি, যে না যে আমি এত কষ্ট পাচ্ছি, ভদ্রলোকের কষ্ট দিয়েছি, কড়াই খন্ডে ভগবান দিয়ে দিচ্ছে আমাকে, যাকে এজেন্টমেন্ট শোধ হয়ে যাক, তাহলে ওটা যদি আবার ভোগ করতে আসতে হবে। তারপরে এবার তোমাকে যা হলো, এটা তো আমার বিয়ের কথাটা হয়ে গেলো, ছেলে মুষ্টিগঞ্জে কালীবাড়িতে যাতে বললাম। এবার আমি যেটা বলছি, দেখো আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর পরে তখন আমি আমার ওর সঙ্গে চলে এলো, প্রফেসরের কথা গল্প করেছি আমি আগের পডকাস্টে। তিনি ওনাকে জানানো হলে শ্বশুরমশাই মারা গেছেন, আমার ছেলের পরীক্ষা চলছে, সামনে পরীক্ষা। তা উনি বললেন যে আপনি চলে যান, আমার হাজব্যান্ডকে বললাম চলে যান, আমরা তো আছি, কাজের আগে টিকিট পাঠিয়ে দেবেন, এরা চলে যাবে শ্রাদ্ধ আগে আর কি। তা আমি আমার ছেলে থেকে গেলাম, আমার বর চলে এলো, শ্রাদ্ধের আগে আমরা চলে গেলাম। শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে চলে আসবো এলাহাবাদে। তখন আমার দাদা, আমরা 5 বোন 1 ভাই, দাদা বলে চল, আমি ওর বিয়ে, দাদা তখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা একটা 5 বছর 4-5 বাচ্চা আছে, চলে এবার আমরা এলাহাবাদ যাবো। ওদেরও টিকিট কাটা হয়েছে, সব ফিরবো। আমরা ফিরতাম সাধারণত শিপ্রা এক্সপ্রেসে। শিপ্রা এক্সপ্রেস সকাল 9:30-10টার মধ্যে এলাহাবাদে ঢুকিয়ে দেয়। ওটা এখানে হাওড়া ইন করে তখন 3:30 নাগাদ, ছাড়ে না ইন করে এরকম, তখনকার কথা বলছি। তারপরে সব আমরা হাওড়াটা এসেছি। সেদিনকে আমার হাজব্যান্ড তো নাড়া হয়েছে, শ্রাদ্ধের পরে নাড়া। আমার হাজব্যান্ড লম্বা, প্রায় 5 ফুট 11 ইঞ্চি লম্বাটা, শরীর স্বাস্থ্য ভালো, শীতকালে সোয়েটার টোয়েটার পড়েছে। তা বলে কি হাওড়া স্টেশন সোয়েটার ভালো লাগে, এখন দেখুন গায়ে ছান গাতে গরম আছে গোটা গরম। আমি একটা ক্যালপল খেয়ে নাও, এত লং জার্নি। উনি একটা পেপার পেতে পেপারের উপর শুয়েছেন। তারপরে ট্রেন এসে গেছে 5টা নাগাদ, ট্রেনটা 5টার সময় ঢুকিয়েছে। তারপর বলছি কি সব মালপত্র রাখার পরে তালা চাবি দেবো, চাবি তালা আমার কাছে রাখা ছিল। আর খুব ভাগ্য বল টিকিটটা আমার কাছে সেতে ছিল, সাধারণত এগুলো সব ওর কাছে জিম্মাতে থাকে, আমার বা তো গুছিয়ে গেছে রাখার অভ্যাস নেই। জিনিসপত্র লক করার সময় বা তার চেন লাগানোর সময় যে তালা চাবি দাও, তালা হচ্ছে তো চেনের মধ্যে লাগানো, চাবি খুঁজে পাই না। ও বলে ঠিক আছে তার খুঁজতে হবে না, আমি তাহলে তাড়াতাড়ি এটা স্টেশন থেকে তালা চাবি কিনে নিয়ে আসছি। ট্রেন 5টা ঢুকেছে, আমি যেতে হবে না ও হবে হতে, না এত দূরে রাত্রিবেলা কিছু হলে কিছু নিয়ে গেলে কি করবো আমি এক্ষুনি এসে যাবো। বলে ও তালা খুঁজতে উনি স্টেশনের বাইরে উঠে গেছে, আমরা জানি না। আমি তখন ও বলছে ট্রেন দেরি করে ঢুকেছে, দেরি করেই ছাড়বে, কোনো চিন্তা নেই, তুমি তো চিন্তা করতে হবে না। দাদা বৌদি তার বাচ্চা আমি আমার ছেলে উঠেছি। ওরে বাবা 5টা 5:30টার মধ্যে ট্রেন দিয়েছে, উনি এখন স্টেশনের বাইরে চলে গেছে, তা তো আমরা জানি না। আজকে কি দাদা ট্রেন ছেড়ে দিয়েছে তো, ও তো উঠতে পারেনি। তারপরে আমি বলছি দাদা চেন টান, ভদ্রলোক বাকি সব ভদ্রলোক চেন টানবেন না, এমনি ট্রেন লেটে এসছে, আবার আরো লেট হবে, চেন টানবেন। উনি কোথাও না কোথাও কোনো কম্পার্টমেন্ট উঠে পড়েছে, দেখবেন পরে কোথাও না কোথাও গিয়ে আপনার সাথে অন্য স্টেশন নেবে আসবে।
তা থেমে গেলাম লোকের কথা শুনে। না, তারপরে আমি বলছি, এ দাদা ট্রেন তো বেশ ভালো চলছে, তো উঠতে যদি না উঠতে থাকে। আমি আমার না দাদা, ও উঠতে পারিনি, উঠতে পারলে ঠিক ভেতরে ভেতরে চলে আসতো। ও সেরকম লোকই না, ভেতর ভেতর থেকে ব্যবস্থা করে ঠিক চলে আসতো, জানতে আমরা টেনশন করছি। দাদা বলছে না না, ও সবাই, আরে বৌদি আপনি বসুন না, উনি ঠিকই উঠেছেন, এমন লোকে বলে 5 জনে। আবার বসছি, আমার মনে হয় না উঠতে পেরেছে, নিশ্চয়ই উঠতে পারিনি। আমি তো বলছি কি, এ দাদা জানিস উঠতে পারিনি, ট্রেন ওটা লোকে টানতে দিচ্ছে না, সবার অনেক দেরি হয়ে গেছে, ট্রেনটা অনেক লেট এসছে। তারপর আমি তো বলছি, আমি হনুমান চল্লিশা, আমি জানি হনুমান চল্লিশা পড়লে আমার বিপদ থেকে আমি ত্রাণ পাবো যদি এক মনে পড়তে পারি। আমি না কাঁদতে শুরু করছি তখন, জানো তো, উঠতে পারো না, হনুমান চল্লিশা পড়ছি তো। আমি দাদা আমাকে একদম ডাকবি না, তোরা যা খুশি তাই তোরা কর, আমি হনুমান চল্লিশা, সেই হনুমান চল্লিশা অঝোর নয় কাঁদছে, আর হনুমান চল্লিশা পড়ছি। আর হনুমানজি আমি জানি না, আমাকে বর্ধমান স্টেশন ওর সাথে মিলিয়ে দিতেই হবে, তুমি যেভাবে পারো, তোমার দায়িত্ব। আর ছেলেকে বলছি, বাবুরে হনুমান চল্লিশা পড়, হনুমান চল্লিশা পড়। ও তো বাচ্চা, তো অত বিশ্বাসটাও নেই বা ভগবান সম্বন্ধে জ্ঞানও নেই। 2-4 বার পরে বলছে, ও মা পড়ছি তো, কিছু হচ্ছে না তো, হবে হবে হবে, এটা তো আমি পড়ছি, তুই চুপ কর। আমি খুব কাঁদছি, মানে অঝোর ধরে কাঁদছি, আর সমানে হনুমান চল্লিশা পড়ে যাচ্ছি। ঠাকুর মিলিয়ে তো তোমাকে দিতে হবেই, বর্ধমানের মধ্যে আমাদের সঙ্গে মিলিয়ে দিতেই হবে তোমাকে। আর এটা তো আমার ঘটনা যাচ্ছে, আমি কাঁদছি আর হনুমান চল্লিশা করছি, কাঁদছি আর হনুমান চল্লিশা করছি। বৌদি বলছে কেঁদো না কেঁদো না, সবাই বলছে বৌদি কাঁদবেন না। আমি অঝোর না কাঁদছে, কিন্তু হনুমান চল্লিশা আমার মুখ থেকে 1 মিনিটের জন্য বাধা হয়নি। যে ওই সময়টুকু মানে মনে আমি আর হনুমান যে একাত্ম হয়ে গেছি। উনি শুনছেন যে আমি এত কষ্ট পাচ্ছি। এদিকে আমার হাজবেন্ড বলে, আমি ট্রেন তালা তো পেলামই না, ওই শুধু চাবি লাগানো হচ্ছে, চেন শুদ্ধ নিয়ে আমি প্ল্যাটফর্মে এসেছি, তখন দেখছি ট্রেন বেরিয়ে গেছে, পেছনে একটা এক্সচেঞ্জ থাকে না ট্রেনের, ওইটা। বলে আমি তখন প্রাণপণে প্ল্যাটফর্ম, হাওড়া প্ল্যাটফর্মটা কত লম্বা লম্বা বলো, বলে প্রাণপণে দৌড় লাগিয়েছি, কম্পার্টমেন্ট জানতো, ওই কম্পার্টমেন্টের কাছাকাছি যাবো বলে। আমিও লাস্টের দিক পর্যন্ত পৌঁছেছি, ট্রেনটা দেখে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়লি। তখন ও বলছে, আমি ভেবেছি তুমি হয়তো চেন ভুল করেছো, ওই জন্য ট্রেনটা দাঁড়িয়ে গেছে। বলে আমি এত বলে, প্রথম বলছে আমি হাঁপিয়ে গিয়ে কথা বলতে পারছি না, এত জোরে দৌড়েছি। এই একদম লাস্টে প্ল্যাটফর্মের শেষের দিকে গেছি, ট্রেনটা আবার চলতে শুরু করলো। অর্ধেকটা ট্রেনটা বেরিয়ে গেছে, প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন চলে গেছে, গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো মনে করছে ঠিক আছে, দৌড়ে গিয়ে ওখানে যাই, একদম লাস্ট তাদের এন্ডে পৌঁছেছে প্ল্যাটফর্মে, তখন ট্রেন আবার চলতে শুরু করেছে। ও তখন নিজেকে বলে আমি এত অসহায় ফিল করছি, আমার ঘাম পড়ছে। তখন একটা লাইনম্যান বসছে, লাইনম্যান দাদা, উনি বলছেন, ভাইয়া কি হওয়া, দাদা কি হয়েছে? বলছে আরে ফ্যামিলি, আমার ফ্যামিলি ট্রেনে চলে গেল। প্রথম বলছে এমন প্ল্যাটফর্মে পড়েছে না যেন এইদিকে আমাদের গাড়িটা আছে, আবার এইখানে এতটা জায়গা, আবার এদিকে আরেকটা প্ল্যাটফর্ম হয় না, দুটো প্ল্যাটফর্ম মাঝখানে কিছু জায়গা থাকে। বলছে লোকটা বলে কি, দাদা শীঘ্র ওই ট্রেনটা উঠে পড়ুন, ওইটা এর আগেই বর্ধমান পৌঁছে যাবে। বলে আমার তো চিন্তা ভাবনা শক্তি হারিয়ে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে ফার্স্ট কম্পার্টমেন্টে, লাস্টে ফার্স্ট কম্পার্টমেন্টে, ওটা ছিল কোলফিল্ড এক্সপ্রেস। ও আমার বর উইদাউট টিকিট ফিকিট ওই ট্রেনে চলে পড়েছে। তখন কুলকুল ঘামছে, আর নিজেকে অসহায় ফিল করছে। ট্রেনের লোক দেখে বোঝে ভদ্রসভা। আর তখনকার দিন তো আরো একটু অন্যরকম ছিল না, বোঝে। হ্যাঁ, কি হয়েছে দাদা, কি হয়েছে দাদা, কি হয়েছে, অনেকে জিজ্ঞেস করছে। ও বলছে আমি সবাইকে বলছি, অসহায়ের মতো বলছি, আমার পুরো ফ্যামিলি বেরিয়ে গেছে এক্সপ্রেসে। সবাই কেউ নানা রকম জ্ঞান দিচ্ছে, আপনার এটা করা উচিত হয়নি, ট্রেন ওটা উচিত হয়নি, এই ট্রেন তো বর্ধমানে থামবে না, আপনি কোন বুদ্ধিতে উঠলেন, কোন বুদ্ধিতে উঠলেন। এক বয়স্ক বলছে, একটা বয়স্ক ভদ্রলোক বসছিল, উনি বললেন দেখো ভাই, যা হওয়ার হয়ে গেছে, তুমি ঠাকুর ডাকো, তুমি ঠাকুর ডাকো। বলছে ভদ্রলোক শুধু এই কথা বলেন, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু করেনি, তুমি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকো। আর ওদিকে তো আমি হনুমানজিকে কেঁদে কেঁদে বলেই যাচ্ছি, আমি জানি না বর্ধমানে মিলিয়ে দাও, ওকে বর্ধমানে মিলিয়ে। আচ্ছা দেখো, দূরপাল্লার ট্রেন, আর কোথায় বর্ধমান, হ্যাঁ, কিন্তু আমি দেখছি ট্রেনটা যাচ্ছে আবার একটু, আর ওই স্পিডটা নিচ্ছে না, যে স্পিডে দূরপাল্লার ট্রেনগুলো যায় সেই স্পিডটা ট্রেনটা নিচ্ছে না, যাচ্ছে থেমে পড়ছে, যাচ্ছে, এখান থেকে কিছু একটা প্ল্যাটফর্ম গেল, ওই দাঁড়িয়ে থাকলো। হনুমানজি তো ওটাকে থামিয়ে থামিয়ে নিয়ে যাবে না, কোলফিল্ড এক্সপ্রেসকে তো ওটাকে পার করতে হবে না। তারপরে এদিকে বলে কি, এ কিন্তু বর্ধমানে থামবে না এই ট্রেন, কোলফিল্ড এক্সপ্রেস থামবে না, আমার বরকে সবাই বলছে। ও তো অসময় তাকাচ্ছে, বলে লিপি কিছু দূর গিয়ে, মানে প্রায় বর্ধমান থেকে 3-4 কিলোমিটার আগে, যে নাকি গন্ডগোল হয়েছে, কোনো কথা কিছু সিগন্যাল পাইনি বা কিছু, এমন হবে ট্রেনটা কোলফিল্ড এক্সপ্রেসটা দাঁড়িয়ে পড়েছে। তখন লোকে বললো কি, দান আমরা সবাই গিয়ে ড্রাইভারকে রিকোয়েস্ট করছি যদি বর্ধমানে একটু হালকা করে দেবে, যদি আপনি নেমে পড়তে পারেন বর্ধমানে। হ্যাঁ, তো আমার বড় নেবে, যে লোকেরা ওর সাথে নেমেছে কিছু লোক,
যে স্যার ড্রাইভারকে বলছে কোলফিল্ড এক্সপ্রেসের যে ইনি ওনার ফ্যামিলি চলে গেছে শিপ্রা এক্সপ্রেসে, বউ বাচ্চা, তা উনি যেতে পারেন, ট্রেন ছুটে গেছে, তাই বর্ধমানের আগে যদি একটু ট্রেনটা হালকা করে কমিয়ে দেন স্পিডটা, তাহলে নেমে পড়তে পারেন। বলি পাগল, আপনি কি পাগল হয়ে গেছেন, আমার চাকরিটা খাবেন? এরকম হয়? ওকে বলছি আরে স্মার্ট ইয়াং ম্যান, নিন দৌড়ুন, লাইন ধরে দৌড়ান, এখান থেকে বর্ধমান তো কাছেই তো, বর্ধমান এসে গেছি 3 কিলোমিটার কমসে কম বর্ধমান, যান দৌড়ান এক্ষুনি লাইন ধরে। তখন সন্ধ্যে হয়ে গেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, শীতের মধ্যে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর নেড়া মাথা। ওই তালা চাবিগুলো পকেটে ঢোকান, পকেটে ঢোকান, এক্ষুনি তো আপনাকে লাইন পাহারা দেয় না পুলিশটা, রেল পুলিশটা, ও তো পেছন থেকে পা থেকে আপনাকে গুলি করবে, এই তালা চাবি সাথে পকেটে ঢোকান, ছুটুন, দৌড়ান, এরকম করে বলছি। তখন আমার না বিচার বুদ্ধি বিবেক কিচ্ছু নেই আমার কাছে নিজস্ব। ওই বললাম ছুটতে শুরু করলাম, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তখন, ইট ইজ ইভিনিং অলরেডি, আর ওই টিপ টিপ করে বৃষ্টি, লাইন ধরে ছোটা কিন্তু খুব প্রবলেম। হ্যাঁ, ও বলছে আমি তো ছুটছি, পা পড়ে যাচ্ছে, আবার উঠছি, মানে পা স্লিপ করে যাচ্ছে, দুটো এর মধ্যে পাটা পড়ছে না সবসময় ঠিক না। এদিকে ও বলছে আমিও হনুমানজি ডাকছি, ও হনুমানজিকে ডাকছি, কিন্তু ঠাকুর কিছু করো। আমি তো মানে বর্ধমান পর্যন্ত শুধু চোখের জলে হনুমানজিকে ডেকে গেছি, বজ্রজনে আমি জানি না। ও অসহায় মতো পড়ে আছে, আমার গলার চোখ ঠুকে যায়, সরি। তারপরে বলছি কি হাতটা দেখছি কি দুটো আলো দেখা যাচ্ছে, তখন ও বলে আমার প্রাণে সাহস হয়েছে, তাহলে নিশ্চয়ই কাছে দোকানপাট কিছু একটা আছে হয়তো। ও 1.5 কিলোমিটার দৌড়ানো হয়ে গেছে, কিন্তু 1.5 কিলোমিটার পর্যন্ত দৌড়িস লাইন ধরে ধরে। তা দেখি ওই মাঝখানে না, যেমন দেখো তোমাদের এখানে দেখা গেল এই না রাস্তা হচ্ছে না, যে ক্রসিং যে ওভারব্রিজ পড়ে যায়, ট্রেন যায় আটকে দেয়, একটা ক্রসিং এর মতো পেয়েছে। ও তাড়াতাড়ি জিজ্ঞেস করছে এখান থেকে বর্ধমান স্টেশন কত দূর আছে, রিস্কাওয়ালারা বলছে। তো বলছি চলো, বলছে যেখানে নিয়ে চলো আমাকে। ও বসে পড়েছে, বলে কি অনেক দূর কিন্তু বাবু, এত ভাড়া, বলে আমাকে নিয়ে চলো বলে বসেছে। বলে লিপি রিক্সা কিছুটা এগিয়েছে, পেছন থেকে দেখে একটা স্কুটার আসছে, বলে আমি রিক্সাতে নেমে পড়েছি। দাদা থামুন, লোকটা বিনা কথায় থেমে গেছে। দেখো ঝড় জলে রাত, বৃষ্টি পড়ছে, অন্ধকার, কেউ কাউকে জানে না, থেমে গেছে স্কুটারটা। বললো দাদা আমাকে একটু বর্ধমান স্টেশনে পৌঁছে দেবেন। লোক বলছে, লোকটা কিছু বলে না, বসে পড়ুন। কে কোথায় যাবে, কেন যাবে, লোকটা কিচ্ছু জিজ্ঞেস করলো না, বসে পড়ুন। ও বসে পড়েছে। ও বলছে আমি নিজের মনেই বলে যাচ্ছি যে আমার ফ্যামিলি চলে গেছে। লোকটা একটা কথা উত্তর করছে না। তারপরে এখন স্টেশনে নিয়ে বলে কি যান, চলে যাবো দাদা, থ্যাংক ইউ, ঠিক আছে যান বলে লাইনে বেরিয়ে গেল। জিজ্ঞাসাও করলো হয়তো ভদ্রলোক অন্য কোথায় যাচ্ছিল, কিন্তু না বেরিয়ে দিল। ও বললো তখন আমি দৌড়তে দৌড়তে প্ল্যাটফর্ম টিকিট বর্ধমানে পৌঁছে গেছে, বর্ধমান স্টেশনে ভদ্রলোক পৌঁছে দিল। গিয়ে বলছে টিকিটগুলোকে মানে চেকারকে জিজ্ঞেস করছে যে শিপ্রা এক্সপ্রেস বেরিয়ে গেছে। বলে কি ও মা, ও তো কখন বেরিয়ে গেছে, তো টাইম চলেই গেছে, এখন কি শিপ্রা এক্সপ্রেস যাওয়ার টাইম নাকি? হাওড়া থেকে 3:30 ছাড়ে, বর্তমান কখন ক্রস করে গেছে? বললো না 3:30 ঢোকেনি হাওড়াতে। তারপরে ও বললো আমি তখন দৌড়াচ্ছি, সবাইকে শিপ্রা এক্সপ্রেস চলে যাবে, মানে তখন মানে কিরকম অবস্থাটা নিজে এখানে ফিল করলে বোঝা যায়। তখন এক লোক চেকার বললো না না না, শিপ্রা এক্সপ্রেস এখন যাই, আপনি 3 নম্বরে চলে যান, ওখানে আসছে। ও বলে আমি পাগলের মতো 3 নম্বরে এসছি। তখন আমি হাঁপাচ্ছি, ঘামছি, পাগলের মতো দশা। কতগুলো ইয়াং ছেলেগুলো, ও বলছে দেখো ইয়াং ছেলেদের কত ব্রড মাইন্ডেড হয়। কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল, ওকে দেখে বলছে কি হয়েছে আপনার, কিছু হয়েছে? আরে আমার শিপ্রা এক্সপ্রেসে আমরা বউ বাচ্চা সব চলে গেছে, আমি সেই ধরতে পারি হাওড়া থেকে। বলে কি সেটা যদি আসে এখানে? হ্যাঁ আসবে তো, এই 3 নম্বরে আসবে, যাই না এখন, আপনি চিন্তা করবেন না, বসুন বসুন। ওকে বসিয়ে দিয়ে জল নিষে দিয়েছে, দেখো কত মানে কত ভালো। এই জন্য বলছি ওদের দেখেও আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, বিপদ আপদে লোকের কিভাবে পাশে দাঁড়াতে। আপনি বসুন, যাইনি, আমরা আমাদের বন্ধুকে তুলতে এসেছি, ও শিপ্রা এক্সপ্রেসেই যাবে, আমরা বৌদিকে খুঁজে বার করে দেবো, আমরা বৌদিকে খুঁজে বার করে আপনার ছেলে খুঁজে বার করে দেবো, আপনি বসুন তো, কারণ এক্ষুনি আসবে, তবে ট্রেনে আসার সময় হয়ে গেছে। আর আমি না যাই, বর্ধমানে ঢুকেছে ট্রেনটা না, তুমি বললে বিশ্বাস করে না কৌশিক, আমার দাদা বলছে 7:30 মতো যাই না 7:30 অনেক 7টা। দাদা বলছে কে কথা শোনেন, চুপ করতো বর্ধমানে। আমি আর কোনো কথা না বলে আমি জানলা দিয়ে মাথা বার করে দেখছি, আমার বর্ণের লম্বা, বললাম 6 ফুট 11 মতো, 5 ফিট, হ্যাঁ 5 ফিট 11 মতো লম্বা, আর ন্যাড়া মুন্ডি, তখন তো ন্যাড়া মাথা, কত খুঁজে পাওয়ার সুবিধা। আমি মাথা দিয়ে না দেখছি, দূরে তাকিয়ে দেখছি, কোথাও দেখতে পাইনি লোকটাকে। আমি দাদা প্রান্তোষ, দাদা প্রান্তোষ, আমি দেখেছি, আমি ওকে দেখেছি স্টেশনে। সবাই বলছে কি বলেন, ট্রেনে উঠতে লোকটা পারলো না, আর আপনার বর্তমান চলে এলো। অন্যান্য প্যাসেঞ্জার বলছে আমি এসেছে, ও আমি দেখেছি, দাদা এসেছে, প্রান্তোষ প্রান্তোষ, ট্রেন থেকে চিৎকার করছি।
ও লোকগুলো বলেছে আমরা বৌদিকে খুঁজে বার করবো, লোকগুলো খুঁজছে, প্রান্তোষ খুঁজছে, তা করতে করতে প্রান্তোষ আওয়াজ গেছে গেছে, ওই দেখ আমার বউ ডাকছে, তো ওরা সবাই মিলে এসছে বলে। আমি তখন কৌশিক বৌদি নিন দাদাকে আপনার কাছে দিয়ে গেলাম, দাদা আপনাকে বউকে বাচ্চাকে দিয়ে দিলাম আপনাকে, ওরা আনছি। আমি তখন সবার হাত চেপে চেপে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে করছি, আর আমি চোখে জলে ভাসছি। তখন বৌদি চোখ বচুন, দাদা তো এসে গেছেন বলছে। আমি না কৌশিক অত, এখন বলতে লজ্জা পাচ্ছি, অত লোকের সামনে না, তখন আমার লজ্জাসম কিছু নেই, আমি বরকে জড়িয়ে ধরেছি, আমার বরকে জড়িয়ে ধরে আমি হাও মাও খাও করে কাঁদছি। ও বলছে আরে আমি এসে গেছি তো, বলি লিবি ঠান্ডা হোক ঠান্ডা হোক। এখন তো ট্রেনের এক প্যাসেঞ্জার একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, আমার বরকে বলে দাদা খান, আপনি তো হিন্দি সিনেমা হিরোকেও হাত মারলেন, ট্রেন চলে গেছে, আপনি দৌড়ে এসে ট্রেন তুললেন, আপনি তো ধর্মেন্দ্র আপনার কাছে ফেল করে গেছে, খান দাদা মিষ্টি খান মিষ্টি খান। ও মিষ্টি টিষ্টি খাওয়ালো। তারপরে তখন আমার দাদা বললো না তোর হনুমানজির শক্তি আছে, মানতে হবে আমাকে। আমরা এখন বলে কি দেখো, আমি চিন্তা করলাম ওই যে ভদ্রলোক ওকে গাড়িটা পৌঁছে দেন না, উনি হনুমানজি বেশি এসেছিলেন। ওই ঝড় বৃষ্টি একটা কথা প্রান্তোষ লোক একটা কথা বলেনি, আর সে তো অন্য কোনো কাজে যাচ্ছিল, বলতে পারতো যে আমি তো ভাই একটু অন্য কাজে যাচ্ছি, নো ওয়ার্ড ফ্রম হিজ, নো স্পিচ ফ্রম হিজ মাউথ, যা বলছে আমার বড় একতরফা বলেছে, লোকটা চুপ, হ্যাঁ না যান চলে যান, ও ঠিক আছে দ্যাটস এনাফ। তা আমি বললাম বলো ওই ঝড় জলের রাত্রিতে কে তো কিভাবে জিজ্ঞেস না করে তোমাকে উঠিয়ে দিল, তুমি তো গুন্ডা। হ্যাঁ এসেও গেছে, হ্যাঁ সেই সময় ঠিক গাড়িতে দুপা রিস্কা গেছে সব ভদ্রলোক গাড়িতে, এই যে দান দান, লোকটা থেমেও গেছে ঝড় জলের রাতে। আচ্ছা প্রান্তোষ তো চোর ডাকাত গুন্ডা বদমাশ ধরতে পারতো, ওকে চিন্তাও করতে পারতো, তাহলে এগুলোকে কি বলবো কৌশিক, এগুলোকে আমি না একশো চিন্তা করে আমি আমার জীবনে নেই এগুলো এত ঘটেছে আমার জীবনে, যার জন্য সবাইকে বলি কি ফ্যান্টাস্টিক কাহিনী। তারপরে আমার এর মতো আমি কোনদিন মানে আমি না মাঝখানে ঢুকে গেছিলাম ব্যাপারটা। আরে আমি ভাবলাম হে বজ্রজঙ্গ বলি, আমার দাদা বললো মানলাম তোর বজ্রজঙ্গ বলি শক্তিকে, তোর বউকে বলেছে দেখো তো আমার বোনকে দেখলে তো কাঁদতে কাঁদতে হনুমানজিকে কাজ করিয়েই ছাড়লো, তুমি হনুমান চল্লিশা করতে পারো না, ওর বউকে বলেছে, ওর বউ বলে পড়ি তো, কি পড়ো প্রথম পাতা পড়ো শেষ পাতা পড়ো, মাঝখানে কতগুলো পাতা তুই বাদই দিয়ে যাও, তোর জন্য হনুমান তোমার কথা শোনে না। দেখলে আমার বোন কিভাবে হাওড়া থেকে বরকে বর্ধমানে হনুমানজি পৌঁছে দিল। কি বলবে কৌশিক গো, আমি তোমাকে শোনালে না, তুমি মানে তুমি দেখবে আমি বলতে বলতে না আমি গলা চোখ হয়ে যায়, হে হনুমানজি হে হনুমানজি তুমি সব পারো, তুমি সব পারো, কিন্তু তুমি এখন করছো না, আমার কিছু কাজ আটকে আছে তুমি করছো না, হয়তো আমি জানি সেটা হয়তো করলে আমার পক্ষে করতে হবে। দেখো আমাদের থেকে তিনি তো বেশি জানছেন না, তার কাছে পৌঁছেছে আমার আর্জি ঠিকই, কিন্তু সে এখন বলছে এখন দাঁড়া হবে, তোর বিশ্বাসটা দেখি না, সব যা তাই দিচ্ছি, তুই মনে করছিস আমি দেওয়ার জন্য বসে আছি, আমার মতো আমাকে ডাকার মতো তোর মন নেই, হবে না, তুই ডাক কিছুদিন আরো বোঝ। তুমি বললে বিষয় ছেলে আইসিএসসি পরীক্ষা দিতে গেছে, ও পরীক্ষা দিয়ে চলে যেত, আমি না প্রদীপ জেলে অনেক কিছু আমরা কিন্তু প্রফেসরের কাছে অনেক কিছু শিখেছি, কারণ আমরা তো দেখো কলকাতা লেখা কিন্তু হনুমানজি কালী 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 সবসময়, এখানে কাল দক্ষিণেশ্বরে কালী সব কালী, কিন্তু আবার ইউপি সাইডে আবার হনুমানজি এই সমস্ত মানে মোড়ে মোড়ে হনুমানজি মন্দির। এলাহাবাদের জায়গা আছে সিভিল লাইন্স, ওখানে হনুমানজির তো একটা বই শুটিং হয়েছে হনুমান মন্দিরে, মানে মানে সাক্ষাৎ। তুই বললে তোমাকে কৌশিক বলছি তোর ঠাকুর মানো নিশ্চয়ই মানো, এবং তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি, বলছি ওই হনুমান মন্দিরে গিয়ে আমি প্রান্তোষকে বলেছি তুমি হনুমানজি হাসতে নাচ দেখতে পারো, বিরাট বড় হনুমানজি, এটা মানে দাঁড়িয়ে আছে হনুমানজি গদা নিয়ে কাঁধে গন্ধমাদন পর্বতটা, আর খুব যত্ন হয় হনুমানজিটা, মানে সারাদিন অনেকে বোঝানো হচ্ছে ধোয়ানো হচ্ছে, আর মঙ্গলবার মালা তুলসীর মালা খুব মানে লোকে প্রচুর লোক ওখানে শনি মঙ্গলবার যায়, এমনি রোজই যাচ্ছে। আমি ওখানে বসে থাকলে দেখতাম কি হনুমানজি দুটো দাঁত সামনে কিন্তু বার করা, দাঁত যখন হাসে না আমরা একটু হাসে, তুমি হনুমানজি দাঁত, আমি আমার বরকে বলছি হ্যাঁ গো যদি হনুমান মন্দিরে যাও তুমি ঠাকুরের দাঁতগুলো দেখতে পারো, ঠাকুরের আবার দাঁত কোথায়, তুমি হনুমান দাঁত দেখতে পারো না, এদের দাঁত দুটো সামনে দুটো দাঁত দেখা যায় না, দাঁত দেখতে পেতে ভগবানের দিব্যি, ভগবানের দিব্যি, আমি হনুমানজির দিব্যি করে বলছি, হনুমান দাঁত বের করে হাসছে একটু, তুমি আমি আমার বরকে বলছি হনুমানজির দাঁত দেখতে পাও না, না তো তাহলে অনেকবার ঠাকুরের কথা বলতে হয় না, কিন্তু আমি আমি যখন বলি না অনেক ক্ষেত্রে আমি ভাবি কি না, এক জায়গায় গেছিলাম তুমি হয়তো জানো যে ঘটনাটা, ওদের ওখানে কালী মন্দির দেখেছিলাম, আমার ঘরটা ঢুকে মনে হলো কি না মায়ের মধ্যে কিছু আছে, মা যেন কথাটা শুনলো আমার হাজবেন্ড আবার কি বলছে তোমাকে বলছি বলে মন্দিরটা কিন্তু খুব ভালো,
আচ্ছা আমি বেরিয়েই তোমাকে তো বললাম যে না মন্দিরটার মধ্যে কিছু একটা আছে। আমি 3টে কালী ছিল পরপর, আমি মাঝখানে কালীটাতে আমি বসে ওই গেলে না। দ্বিতীয়বার যখন অনেকখানে গেছি আমার বর সোয়েটার না ঠাকুর, ও প্রথমটা পুজো করছে, আমরা পানি বসেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি মাঝখানে কালীকে বললাম মা এই প্রবলেম চলছে, দেখো তুমি একটু রক্ষা করো। আমার বর দিয়ে সোয়েটার এরকম ঝাঁকি উঠেছে ওর। তাই আমি কিছু একটা পেয়েছ ঠাকুরের কাছ থেকে। তারপরে বাড়িতে এসে বলছি জানো ও তখন ভদ্রলোক বাইরে ভদ্রলোক বসে আছেন, অনেক বলছে আমি মায়ের পায়ে হাত দিতে পারবো? আমি না না পায়ে হাত দিতে যাও না, কারণ অনেক পছন্দ করেন কারো ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে মন্দির ধরা। তখন ভদ্রলোক বললেন কেন আপনি প্রণাম করবেন? বলে হ্যাঁ হ্যাঁ দিই। ভদ্রলোক বাইরে বসলেন যে উনি বললেন, ভদ্র প্রণাম করলো। তারপরে আমি অবশ্য বললাম আচ্ছা তুমি কিছু পেয়েছো না আজকে কোন মন্দির থেকে? হাসছে, বলে পেয়েছি। আমি কি পেয়েছো বলো? কারণ আমি ঠাকুরের কথা সব বলে দিল ওকে। বলে কি মা জানো যখন মাকে কথা বলছিলাম যে প্রবলেমে গেছে তুমি জানোই, মা জানো আমরা কথা শুনে খান নাই না, তুমি কোথায় তোমাকে আমি কথা বলছি এরকম না। হ্যাঁ ও বলতে আমি কি বলতে পারো তো তোমাকে? হ্যাঁ শুনছি বল। শুনছি তুই বল। তুমি হাসছো সত্যি মা কিন্তু এরকম মাথা নিয়ে শুনছে, মা বলছে মনে হচ্ছে শুনছে। তোমার কপাল তুমি মাকে পেয়েছো, আমি তো পাইনি, তাই মাকে জানিয়ে এসছি মা এই প্রবলেম চলছে, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। আর তুমি যা করবে ভালো ভালোর জন্যই করবে। যে যেটা করছো এখন যেটার মধ্যে আমরা যাচ্ছি এর মধ্যে ভালো আছে, এর মধ্যে ভালো আছে, কৌশিকতা আমি বুঝছি না। কারণ আমরা চাইছি সব এটা হলে আমরা ভালো হবে, আরে ওটা তো আমার ভালো নাও হতে পারে। তো আমার যখন আমাদের আমরা তো অনুকূল ঠাকুর দেখি তো, আর বিভিন্ন জায়গায় সৎসঙ্গ হয় অনুকূল ঠাকুর জানো, আর আশেপাশে হলে আমি যেতাম। এবার আমাদের যিনি ঋত্বিক ছিলেন সেই ঋত্বিক দেবতা আসতেন, উনি তো মানে যেখানে লিপিকা মা দেখুন আমাকে মানে গান তোমাকে গাইতে হবে, ঠাকুরের গানে আমি গাইতাম এবং গানে গায়ে একটু পছন্দ করে গান গাইতে, গান শুনতে ভালোবাসি। আর ঠাকুরের কথা যখন কেউ বলতো না আমি না হাপুস না রে কাঁদতাম। অত লোক সৎসঙ্গে কিন্তু প্রচুর লোক হয়, 500-600 লোক হয়, আর মানে কান্না বাকি ফুপি ফুপি কাঁদতাম, ঠাকুর তুমি এত কষ্ট সহ্য করেছো। আর আমার পরের বোন খুব ফাজিল, ও আসতো ও ঠাকুরের ও পিছন থেকে বসতে হতো, সামনের পাশাপাশি বসতে পারি জায়গা নেই, ওখান থেকে 3টে রুমাল গুলো গিয়ে বেড়ে ছুঁড়ে আমার মারতো চকমাক, আবার চোখ মামলা বাবা চোখে বন্যা বেরিয়ে পড়বে। ওই আবেগটা কিছু লোককে বোঝানো যাবে না কেন কাঁদছি। হ্যাঁ ওই মানে ওই কথাতে বা ওই জিনিসটাতে আমি কানেক্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ না তার না মানে আমার সামনে যেন ঘটনাটা ঘটছে। এই ঠাকুরের পায়ে যে লোকে ছুটফুটে দিয়েছিল যখন উনি ভাবেছিলেন ঠাকুর তোমাকে লোকে এত কষ্ট। আমি ব্যাঙ্গালোরে গেছি, ওখানে যীশু খ্রিস্টের বিরাট মূর্তি যে ঠাকুর দাঁড়িয়ে আছে তাকে মানে বাবার এই পায়ে দিয়ে হাতে পায়ে পেরে রক্ত পড়ছে, বাবা ঠাকুর তোমায় কত কষ্ট দিয়েছে, মানুষ কত কষ্ট তোমায় দিয়েছে, তোমার কত কষ্ট হয়েছে। আমি কিন্তু খুব কি বলবো সরি, কারণ আমি কিন্তু খুব মানে একটুতেই আবেগ এসে যায়, মানে মানে ঘটনাগুলো আমার সাথে বোধহয় ঘটেছে। এবার আমরা কি শুনবো তোমার কাছে? এবার তোমাকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা, দক্ষিণেশ্বর কালী মন্দির সম্বন্ধে বলবো। সত্যি থাকলে আমি খুব শনি মঙ্গল হলে দক্ষিণেশ্বরে যেতাম বেশিরভাগ ক্ষেত্রে, আর ছেলে কলেজ চলে যেত, স্বামী বেরিয়ে যেত, আমার বাড়ি থেকে একবার তোমরা এখানে চলে এসেছো কলকাতা? না না আমি হ্যাঁ না এলাহাবাদ থেকে কলকাতা এসে গেছি। ও হ্যাঁ এলাহাবাদ থেকে কলকাতা এসে গেছি, তা যেতাম, ও অফিস হয়ে গেল, ছেলে চলে গেল, চাকরিটাও কি হয়ে গেল? যেটা বললাম জয়েন হয়ে গেল, এই কালী ফুলের নাস্তা শুরু করে দিয়ে এলাম, জয়েন হয়ে গেল। আচ্ছা তারপরে যেতাম দক্ষিণেশ্বরে। তা আমি বললাম দক্ষিণেশ্বরে আগে বলতে পডকাস্টে বলেছিলাম ছেলের বদলিটা চাই, সাধু মহারাজ বললেন তো হবে না, ওটা তো বলেই দিয়েছি। এটা গেছি তার সামনের মধ্যে সকাল সকালে গেছি, তখন মন্দিরে বেশি লোক হয়নি, 3 জন, আমি অল্প বয়সী ছেলে 20-22 বছর ছেলে আর একটা বয়স মানে 45-40 বছরের লোক, 3 জনে ভেতরটা পুজোতে বাইরে এসে দাঁড়িয়েছি। বাইরে থেকে একটা একদম মায়ের সামনে সামনে বাইরে এসে দাঁড়ানো যায়, মানে এটা বলতে মনে হয় পডকাস্টে বলেছিলাম আগে পডকাস্টে মনে হয়। তা চোখ বন্ধ করে মন্দিরে কেউ নেই, ভেতরে পূজা নেই, চলে লোক নেই তো, 3 জন তো লোক, ওই ছেলেটাও দাঁড়িয়ে আছে পাশে, ভদ্রলোক ঠাকুরের ভেতর দিকে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি হলদে হলদে বাতাসগুলো, চোখ বন্ধ তো ধুমধাম সে মুখের চোখের গায়েটায় দুটো লাগলো, আমি কি এগুলো আবার কি হচ্ছে, এগুলো কি ব্যাপার আমি বলছি না তো মন্দির, ওরা দেখছি ঘপাত ঘপ কুড়াচ্ছে, আমি তাহলে কুড়াতে হবে তো যেটা মন করতে কুড়িয়ে নিতে চেটে, মন্দিরে তো লোক নেই, পূজারি নেই, ভেতরে কেউ লোক নেই, মা দক্ষিণেশ্বর একা দাঁড়িয়েছে, দক্ষিণেশ্বরে আরে এ তো মা এদের ভেতর থেকে ছুটে দিল, চল চল তোদের 3 জনের কাছে বাতাসা খাও।
সে লোকগুলো ফটাফট করেছে। আমি তো প্রথম চোখ বন্ধ, তো গায়ে পড়ছে বাতাসা, ছুঁড়ে তোমাকে আমি যদি ছুঁড়ে মারি তোমার গায়ে এসে লাগবে যেটা। এটা আবার কি হচ্ছে? আমি প্রথমে বলি ওরা দেখে বুঝতে পারোনি যে কি হলো ব্যাপার। না, আমি তো সুমনের মাকে বলছি, আর মা তো ছেলে খেলা করছে আমার সাথে, দাঁড়া তো গাছ বাতাসায় অনেক বলছিস তুই কথা। আর ওরা দেখে কুড়াচ্ছে না তো, হঠাৎ ফটাস করে কুড়াচ্ছে। আমিও করতে শুরু করছি, ওদের দেখা দেখি শিখে গেছি। আমিও পেয়েছি হরিণ লুটের মতো। হ্যাঁ, ভেতর থেকে মেরেছি কিন্তু বাতাসাগুলো, জানো তো। আর হলদে বাতাসা, তাও বলছি হলদে বাতাসা। তারপর আচ্ছা, মা আজকে বাতাসা খাওয়ালো, মাই দিয়েছে, ছেড়ে দিল। তারপরে ওখানে সুতরাং দক্ষিণেশ্বরে তুমি যাবে, অনেক সময় সন্ধ্যাবেলা আরতিটা হয় না, তুমি দেখবে মায়ের হাতে, মাকে সাজিয়েছে কিন্তু পদ্ম ফুল দিয়ে, এত ঘন্টা ঢাক বাজে, তখন মানে মা অনেক দেখবে মায়ের হাত থেকে ফুল পড়ে যাচ্ছে, লোকের মা যায় না করে কোন চেঁচায়। আগে যেতাম, দেখো তো যত হয় না। দেখো কলকাতায় আমাদের বদলি হওয়ার জন্য আমি খুব মানসিক করতাম, তখন এলাহাবাদে ছিলাম। মা গো, বাড়িতে কালী পুজো করবো, মা কলকাতা বদলি করে দাও না, মা কলকাতা বদলি করে দাও না, মা বাড়িতে কালী পুজো করবো। কিন্তু বলে না যে কাজের বেলায় কাজী, কাজ পড়লে পাজি, ব্যাস পুজো কলকাতা চলে এসেছি, আর তো মায়ের পুজো হয় না। পুজো তো দিইনি, বাড়িতে পুজো করবো বলছি, কালী পুজো করবো বলছি। তুমি দেখো কৌশিক, মানে কি অভাবনীয় ঘটনা। শুয়ে আছি রাত্রিবেলা, 2-2:30 বাজে, এত ঢাক ঢোল, কালী পুজো ঢাক বাজে না, আর কাশি ঘন্টা এত আওয়াজ না, ঘুমটা ভেঙে গেছে। উনি তো মিস্টার নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই কোথায় কালী পুজো হচ্ছে, তাহলে আমার পাড়ায় কোথায় কোনো বাড়িতে কালী পুজো হচ্ছে, আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে সকালে উঠছি, 6টা বেজে গেছে অন্যদিন, ও এত ঢাক ঢোল বাজছে না, আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জানলা খুলে দেখছি কোন বাড়ির থেকে এত ঢাক ঢোল আওয়াজ হয় সকালবেলায় কালী পুজো হচ্ছে কি, 6টা হবে, কোথাও হচ্ছে না। একদিন হচ্ছে কি, আজ পাড়ায় কার বাড়িতে কালী পুজো ছিল না, এই পাড়ায় তো কোথাও তুমি জানো পাড়ার পথে, এখন তো ফ্ল্যাট সিস্টেমে কেউ করছে মেশিন না, তখন তো পাড়ার মধ্যে তো মেলামেশা হয়ই না, এখানে তো কোথাও কালী পুজো হয়নি। আচ্ছা না হচ্ছিল, কাল খুব ঘন্টা এরকম বসে আছে তোমার সঙ্গে, তো আমার কানের মধ্যে কাঁসর ঘন্টা ঢাক বেজেই যাচ্ছে, মানে পাগল লাগবে কি এরকম ভাবে শুনছি কেন। আমি আমার ভর করছি, আমি না ভীষণ কাঁসর এই ঘন্টার আওয়াজ পাচ্ছ, কাঁসর ঢোলের আওয়াজ পাচ্ছ না, ঢাক বাজছে না, কই পাচ্ছি না তো, না ঢাক বাজছে কোথাও একটা, আশেপাশে কোথাও ঢাক বাজছে না। আমার বোন একদিন এসে আমার বাড়িতে শুয়েছে, আমরা দুজনে খাটে শুয়েছি, এলো তুই, আমার বোনকে ডাকছি, এই ওঠ, কি হয়েছে, ঢাকের আওয়াজ পাচ্ছিস? বলে হ্যাঁ ঢাক বাজছে তো কোথাও। আর কাঁসুর ঢাক বাজছে না? হ্যাঁ। বলে ও তো আবার ঘুমিয়ে পড়লো। আর আমাকে তো দেখিয়ে দিল যে দেখ শোন, তুমি পুজো দাওনি, তোমাকে আমি বারবার রিমাইন্ড করছি, তুমি কিন্তু করছো না তুমি এটা। আমি আমাদের একটা এক্সেস সেন্টার ছিল বাড়ির কাছাকাছি, ওই মালিক ছিল আমাদের বাড়িতে ভাড়া থাকতো শ্বশুর বাড়িতে। উনি বললেন তা তুই তো এলাকা থেকে এসে বস না কদিন দোকানে, আমাদের ওদের এক্সেস সেন্টার, ডায়াগনস্টিক সেন্টারে, তাই রিসেপশনিস্টের কাজটা করতাম। কাঁচের দরজা যেন বাইরেতে কথাবার্তা যায় না কাঁচের মধ্যে দিয়ে। তা কাজ করতে করতে আর মেন রোডের উপরে, কিন্তু ঢুকে মেন রোডের উপর দিয়ে তো গাড়ি ভরছে, ওইখানে এক্সচেঞ্জ সেন্টারটা, ডায়াগনস্টিক সেন্টারটা, এই ভেতরে দিয়ে 2-3টে দোকান সব পর থাকে না, ও ভেতরে এত মানে গাড়ি করে ঠাকুর যখন নিয়ে যায় সেরকম যেন হই করতে করতে যা ঢাকে বাজার ধুনো যায়, ওরকম ঢাকে আওয়াজ হয়েছে। তখন বেলা 12-12:30 হয়। আমি না আমি দরজাগুলো বাইরে বেরিয়েছি, একদম মেন রোডে চলে এসেছি, আর সব দোকান সব চেনাশোনা আমার পাড়ারই। আনছি কোন ঠাকুর গেল গো, কোন ঠাকুর বিসর্জনে গেল, এখন কি পুজো ছিল আজকে আমাদের, কোথায় বিসর্জন হলো? আর গাড়ি নিয়ে বিসর্জনে গেল না, ঢাক বাজাতে খুব জোরছে কাঁসার গোড়াটা, না তো এখন তো এখানে কোনো গাড়ি যায়নি ঠাকুর নিয়ে। আমি কি শুনলাম তাহলে, আমি তো শুনলাম ঢাক বাজছে প্রচন্ড জোরে জোরে। আমি তো তাহলে বাড়িতে কালী পুজো করবো। 4বার কালী পুজো করেছিলাম। প্রথমবার পুজোর যেদিন দিলাম আর কোনো আওয়াজ নেই, সব বন্ধ, আর কোনো আওয়াজ শুনি না মায়ের। 4বার করেছিলাম। তাহলে লোকে আমাকে প্রথমবারে বললো যে দেখো, যতই তুমি ব্রাহ্মণের মেয়ে হও, যেহেতু কায়স্থকে বিয়ে করেছো, তুমি এখন মায়ের ভোগ কিন্তু তুমি রাঁধতে পারবে না। আমি কি কেন আমি রাঁধতে পারবো না? আমার বাড়িতে যদি আমার মাকে আমি নিয়ে আসি, আমি মাকে রান্না করে খাওয়াতে পারবো না? আমি এসব মানি না, আমি মাকে ভোগ আমি রান্না করবো। তো মায়ের ভোগ আমার বিশ্বাস, মাকে আমি ডেকেছি আমার বাড়িতে, আমি রান্না করে খাওয়াবো। আমি ব্রাহ্মণের থেকে কায়স্থ থেকে বিয়ে করেছি বলে কি আমি মাকে ডাকতে পারবো না? কায়স্থটা মাকে ডাকতে পারবে না, কায়স্থটা মাকে খেতে দিতে পারবে না, এটা কথা হলো একটা না। আপনি পুজো করুন, যা হচ্ছে মায়ের ভোগ যেমন রান্না করছি আমি করবো, সবাই ওই ভোগই খাবে। মা খেলো বলতে নেই, কোনো বিপদ আপদ ঘটেনি। আমি অব্রাহ্মণ তখন হয়ে গেছি, আমি অব্রাহ্মণ নিজেকে ভাবি না, আমি ব্রাহ্মণই ভাবি, কারণ আমার বাবা অনেক সাত্বিক ব্রাহ্মণ ছিলেন, আমার ঠাকুরদাদা সাত্বিক ব্রাহ্মণ, আমিও সেই ব্রাহ্মণের রক্ত আমার গায়ে আছে, এবং আমার মধ্যে আমি জানি ভক্তি বলো, ভাবনা বলো, কারো ক্ষতি না করার চিন্তা, সেগুলো এখন মনের মধ্যে আছে। আমি জানি মা খাবে,
তুমি 4 বার করার পর আর করতে আর যাও? আর করিনি, 4 বার করেছি। প্রথম 2 বার আমি রান্না করেছি, তারপরে একবার আমার ছেলের শাশুড়ি মানে এসে, এরকম কি কোনো নিয়ম আছে কাকিমা? না না 3 বার বোধহয় করতে হয়, এরকম নিয়ম আছে একটা, একবারে করে ছাড়তে নেই বোধহয়। ও। শোনো, প্রথম 2বারে ভোগ আমি রান্না করেছি, তারপরে কালী পুজোতে অনেক কাজ থাকে আর সারাদিন তো উপোস থাকতে লাগে জানো, কালী পুজো না হওয়া পর্যন্ত। আর দ্বিতীয়বার 2বার বোধহয়, একবার একবার এক ব্রাহ্মণীকে এসে দিয়ে রান্না করেছিলাম। সবাই বলতে লাগলো ব্রাহ্মণীকে দিয়ে রান্না করা, চল ঠিক আছে ভাই ব্রাহ্মণীকে বলো, সেই রান্না করে মা, তারপর এবার ইচ্ছে হচ্ছে মা তো ব্রাহ্মণী হাতেই খাবে, একটা বুড়িকে ডেকে নিয়ে আমার পাটারি ব্রাহ্মণের বউ তাকে উনি করলেন, আর একবার রাঁধুনি ডেকে নিয়ে এসে ভোগ রান্না, মানে খাওয়া দাওয়া লোক যদি খাওয়াই সে রান্না বান্না সে রাঁধুনি ঠাকুর এসে করে দিল। তাহলে আমি, আমার মধ্যে এটা নেই যে আমি না ব্রাহ্মণ ঠাকুরকে খেতে দিতে পারে, কেন গো, সে হচ্ছে অব্রাহ্মণকে তো তিনিই বানিয়েছেন, ব্রাহ্মণ কাজ থেকে তিনি বলে দিয়েছেন যে তুই ব্রাহ্মণের রক্ত। এই আমি কাজ থেকে বিয়ে করেন আমার বাবা যখন খুব রেগে গেছে, চিৎকার চেঁচামেচি চলছে, বাড়িতে অশান্তি ভয় হচ্ছে, আমি একটা ঘরে ঢুকে বসে আছি, বিয়ে হবে না, বাড়ি থেকে বেরিয়ে, আমার বংশে কেউ এই কাজ করেনি, আর ভট্টাচার্য বংশকে তুমি আমার বংশের মুখে কালি দিচ্ছ। আমি তখন আস্তে করে পাশের ঘর থেকে বলেছি কি, হ্যাঁ উনি ব্রাহ্মণ বলে ওনার গায়ে লাল রক্ত বেরোচ্ছে, আর ও কায়স্থ বলে ওর গায়ে নীল রক্ত বেরোচ্ছে। বাবুরা শুনে ফেলেছে, হ্যাঁ মা তোমার মতো অত শিক্ষিত আমি নই মা। বাবা বলছে তুমি অনেক শিক্ষিত, অনেক শিখে গেছো, লাল রক্ত নীল রক্ত আমি জানি না, আমার ভট্টাচার্য বংশে এটা হয়নি। তারা তো একটু বংশ নিয়ে একটু দাম্ভিকতা ছিল বা অহংকার ছিল, যা বলো যেটা, বা তার মনে ছিল আগেকার দিনে একটু মানুষের একটু অন্য, এত একটা কুসংস্কার ছিল তখন মানুষের মধ্যে। তারপর কুসংস্কার বলবো না, এটা একটা নিয়ম, সব জিনিসে কুসংস্কার ঢুকিয়ে দিলে জিনিসটা না মানে বাজে হয়ে যায়। যাই হোক ওরা একটা মানতেন। এই যে বিয়ের সময় দেখো, এই যে এত কুসন্ডিক হবে, বাসি বিয়ে হবে, এগুলো তো আমাদের পরম্পরায় চলে আসছে না, এরও একটা দরকার আছে। কারণ দেখো সব জায়গায় যে প্রেমের বিয়ে তা তো না, একটা অচেনা ছেলে মেয়ের মধ্যে মিল বা বাইন্ডিংসটা আনতে গেলে এই যে পাশাপাশি বসে মন্ত্র উচ্চারণ করছে, একটা মনের মিল হয়েই যাচ্ছে, তারপরে হাতের মধ্যে হাত রেখে মন্ত্র উচ্চারণ হচ্ছে, টাচিংও একটা দুজনের মনের ভাব বিনিময় হচ্ছে, এরও দরকার আছে, এরও দরকার, সায়েন্টিফিক রিজন এরও আছে। আর আমি তো কি বলি, আমি মাকে বলতাম মা জানো এই যে মেয়েগুলোকে খেতে দেয় না, বিয়ের আগে খেতে পারবে না, ফল খাও, মূল খাও, মিষ্টি খাও, কিন্তু ভাত ফাত খাওয়া চলবে না। ছেলেকে ওই কথা বলে, কেন করে বলো তো, বলে জান তোমাদের মতো অত জ্ঞান বুদ্ধি তুমি যা তুমি বলো, তোমারটা আমি শুনছি। আমি তাহলে বলি আমার ব্যাখ্যা শোনো, ওই যে মেয়েটাকে না খাইয়ে রাখে, তারপর 7 বার ঘুরিয়ে দেয়, মেয়ের তো তখন মাথা ঘুরছে বাই বাই করে, হ্যাঁ না খাওয়া পেটে ভাত কিছু নেই, ও তো বাঁদরকেও দেখছি উত্তম কুমার খাওয়াতে, বাবা তো বাঁদর খুঁজে দিয়েছে, তাতেই উত্তম কুমার মনে করে মালা পরে দিল। আর ও লোকটা তো সারাদিন না খাওয়া, ওই ওই হট্টগোল চিত্তে, সেও হয়তো পেতনিকে দেখছে সুচিত্রা সেন, ওই দুজনকে ভালো দেখবে, ওই জন্য মানুষের সৃষ্টি। হ্যাঁ তোমার ব্যাখ্যাই ঠিক। হ্যাঁ মা তুমি চিন্তা করে দেখো, ওই জন্য বলে খেতে হয় না। কিসে কেন খেতে হবে না, বিয়ে করছে তো কি হয়েছে, তা খেতে পাবে না আমার, 10 বার 5 বার ঘুরে দিলে দুমদাম দুমদাম করে 7 বার ঘুরে, আবার কি চোখে পানি পাতা দিয়ে রাখো, তার মানে চোখের দৃষ্টিটা আচ্ছা, বড় ঠিক বড় সুন্দর না হলেও দেখবে সুন্দর, আর বউ পেতনি হলেও দেখবে সুন্দর, এই মনের মিলটা হয়ে গেল। এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন একদম। এটা কিন্তু কেউ পার্সোনালি না জানো, না না, এটা হচ্ছে লিটিকা আমার, এটা হচ্ছে আমার, এটা আমার মায়ের সাথে মজা, মা মেয়ের যে রিলেশনশিপ, আমার মা ছিল বন্ধু, এমন কথা ছিল না মাকে যে বলিনি। ইভেন এর ঘটনা, আমার যাকে বিয়ে করছি মা তো প্রথমে জানলো, মাও অসন্তুষ্ট, স্বাভাবিক, মাদের সবাই অসন্তুষ্ট, সত্যি কথা বলতে না, আমি শ্বশুর বাড়িতে পছন্দ করতো না, পছন্দ করেনি ব্যাপারটাকে প্রথমে, কারণ আমার ভাসুরের তখন বিয়ে হয়নি, এ বিয়ে করতে হইলো। এটা দেখো তখনও মনে করছি ওরে বাবা আমি কি না জানি পেয়ে গেলাম, আমার মনে করে, আরে বাবা ভগবান বললো রে কোহিনূর সব চকচক করলে কোহিনূর হয় না, তুই কোহিনূর খুঁজতে গেলে কাজ খুঁজে পেয়েছিস, ও মনে করছে কোহিনূর খুঁজে পেয়েছি, ও কাজ খুঁজে পেলো, এটা চকচক করলে সোনা হয় না যেমন বলে, তুই মনে করি বাবা এটা না পেলে আমার জীবন ব্যর্থ, তখন তো তাই মনে হতো, ওরে বাবা যতই ডাক্তার ইঞ্জিনিয়ার আসুক সম্বন্ধে খুব ভালো ভালো আসতে, নো ডাউট, তোমাকে বলছি মানে নিজের ভাবে বলছি, এটাও কেউ ব্যক্তিগত ভাবে নেবেন না, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই যে বিয়ের যে এক্সপ্লেনেশনটা দিল ওটাও আমার পার্সোনাল, ওটা আমার মা মেয়েতে হাসাহাসি গল্প গুজব, মায়ের সাথে সব কথা শেয়ার করতাম। এবার মা বলতো, তুমি বলে বিষয়ে একটা মাস্টারমশাই ছিল, বাচ্চাগুলো আমাদের পড়াতো, 5, 6 পড়াতো, তারপর ইয়াং ছেলে একটা বাচ্চা ছেলে ছিল, তখন আমার 4, 5 4 পড়ি, 4 তো সে ছেলেটাও ইয়াং, তা উনি চলে গেলেন এয়ারফোর্সে, চলে গেলেন এয়ারফোর্স না আর্মিতে জয়েন করলেন, উনি গিয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন, ভদ্র ছিলেন, খুব কালো, মানে আলকাত্তার মতো বলে, কিন্তু উনি ওখান থেকে চিঠি টিটি দিতেন আর্মিতে, হয়েছিলেন কর্নেল হয়ে গেছিলেন বোধহয়, এরকম লেফটেন্যান্ট হয়েছিল, এই ধরনের মানে ভালো পোস্টে জয়েন, ভালো ভালো পোস্ট পেয়েছে। তো উনি আসতেন, আমাকে বলতেন কি যে তুমি স্টুডেন্ট হিসেবে বলতো, লিপিকা তুমি চিঠি দাও না, বলছে আমাকে বলছে তুমি চিঠি দেও না, যদি চিঠি দাও কোনো টিকিট লাগাবে না, কারণ আমাদের চিঠি আমরা এখন এমনি আমাদের জন্য চলে যায়,
মানে এটা হচ্ছে মানে এক্স মানে সার্ভিস মানে ডিফেন্স পার্সনদের ফেসিলিটি, টিকিট টিকিট লাগাতে হবে না, চলে যাবে, ওটা পেয়ে যাবে ওরা। ওটা ওদের অনেক ফেসিলিটি থাকে, কিন্তু অনেক দেখো আমরা যে জিনিসগুলো কিনি না ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের তো, আমার বড় ভাসুরও কিন্তু এতে আছে এয়ারফোর্সে, উনি এয়ারফোর্সে না রিটায়ার করে গেছেন, ওরা ক্যান্টিন থেকে 80 টাকার জিনিস হয়তো 50 টাকা পায় ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পায়। শুনেছি। হ্যাঁ কার্ড হয়, একটা কার্ড হয়। কার্ড হয়, এবং ওরা অনেক জিনিসপত্র ওইভাবে, আমরা যেটা মানে প্রচুর 5,000 টাকা বাজার করলাম সেটা হয়তো 4,500 টাকা বাজার নিয়ে গেল, সেই সেম জিনিসই নিয়ে গেল। এই ফেসিলিটি গুলো ওদের তো অনেক আরো ফেসিলিটি কম, তুমি থাকে। বেশি বললে। মানে তুমি 5,000 টাকার বাজার করলাম আমরা বাইরে, যেটা সেটা 4.5 হয় না, 2.5 বা 2 হয়। তাহলে দেখো, তাহলে এই ফেসিলিটি গুলো তো তারা পায় না। আছে আছে। হ্যাঁ, তবে অবশ্য তাদের জীবনটা তো অনেক রিস্কের না, সেটা তো আমাকে চিন্তা করতে হবে। তাদের জন্য আমি না বেকুব আছি গো, আমি আমরা খালি সবাই আমরা লাভ লাভ ভাবি যে এটা যদি আমার হতো ভালো না, হয়তো দেখ শোনো না, আমি তখন বোধহয় কার্গিলের যুদ্ধ হচ্ছিল, আমার ছেলে তখন বিসিএ পারে, আমি দেখছি ও একদিন গল্প দিয়েছিল, পেপার দিয়েছিল, দুটো ছেলেকে তখন ট্রেনিং শেষ হয়নি, বলে কি উত্তরবঙ্গের মানে দার্জিলিং নেপালিটা বলে আমাদের ট্রেনিং তখন শেষ হয়নি, আমাদের পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে কুকরিয়াতে, বলে আমরা কুকরিয়াতে যুদ্ধ করছি, কুকরিয়াতে ওদের। তাই আমি বলছি বাপরে, মা বাবার কি কষ্ট হচ্ছে, অল্প বয়সী দুটো ছেলে কুকরিয়াতে পাঠিয়ে দিল যুদ্ধক্ষেত্রে। আমি ছেলে বলছি দেখ, ছেলেকে বলছি আমার ছেলেও আমার বন্ধু, কিন্তু সব কথা ছেলের সাথে শেয়ার, আবার ছেলেও আমার সাথে করতে, আমি ছেলে শেয়ার করে না অবশ্য, আমরা যতটা করি। দেখ কুকরিয়াতে যুদ্ধ করতে চলে গেছে, দেখেছিস, দেশের জন্য প্রাণ দিচ্ছে, তুই কি করছিস? বলছে ওরে বাবা, আমি মা তুমি কি করতে? আমাকে এদিক দিয়ে ওটাতাম, ওদিক দিয়ে নিয়ে পড়তাম, যেতাম ধরি না জানছি। ও বল ধর, সবাই যদি যুদ্ধ করতে যাবে তাহলে বংশবৃদ্ধি হবে কি করে? সবাই যদি যুদ্ধ করতে প্রাণ দেবে, সংসার কারা করবে? ওইসব না। আচ্ছা তুমি কি করতে, তুমি আমাকে বলছো, আচ্ছা আমাকে এখানে তুলে দেবে, আমি পাহাড়ের ওদিক দিয়ে নেমে পড়বো ইন্ডিয়া, আমিও মধ্যে নেই। তাই বলছি অনেক শুনে অনেক কথা তোমাকে বললাম এই কারণে, কারণ এইগুলো না চাইছি লোক জানি। আরেকটা জিনিস বলে রাখি, আর্মি ব্যাপারে যে কথাটা হলো সেটা কিন্তু পুরোপুরি না, এগুলো নিজেদের মধ্যে নিজেদের মতো গল্পের মতো গল্প ছিল, কথা এটাকে কোনো রকম ইনসাল্ট করা বা কিছু করা না না না, মানুষের কাছে বলা যায় না, কারণ আমাদের আজকে পডকাস্ট এত লোক দেখছে। না না, আরেকটা কথা শুনো, মানুষ সবসময় নেগেটিভ, মানুষ খুঁজে বেড়ায় নেগেটিভ। না না, ওরা যে দেশের জন্য যা করছে চিন্তা করা যায়, কত ডিগ্রি সেন্টিগ্রেডে মাইনাসে আমরা একটু ঠান্ডা পড়লে না ঘর থেকে বেরোই না, কানে মাফলার ধরে এই চাদর জড়ারে, তাদের কথা একবার চিন্তা করো তো, তাদেরও তো সংসার আছে, মা বাবা ভাই বোন আছে। এই যে একটা ডেড বডি আছে, অল্প বয়সী বউগুলো বরের কফিনের উপর লাফিয়ে পড়ে, আমি না বসে বললে বিষয় হাও মা করে কাঁদি, হে ভগবান এতে শান্তি দাও, ওকে সহ্য করে ক্ষমতা দাও। এই রিসেন্ট একটা দিয়েছে, দেখলাম পডকাস্ট বেরিয়েছে, নেপালে একটা ছেলে মেয়ে, দেখেছো কি? ও কি হয়েছে, ছেলের ক্যান্সার হয়ে গেল, পড়েছো নেপালি ছেলেটা? এটা আমি শুনিনি। আমি তোমাকে দেবো, ওরা দুজনেই স্কুল থেকে আলাপ, ছেলেটা সিনিয়র ছিল, তোমাকে আমি বের করে দিয়ে যাবো। তারপরে ছেলেটা ইউকেতে গেল গবেষণা করতে, যাওয়ার আগে বিয়ে করে গেল মেয়েটাকে, অল্প বয়সী মেয়ে। ও হ্যাঁ, বিবেক ইয়েস, বিবেক পেঙ্গানি নাকি এরকম, আর মেয়েটা হচ্ছে সৃজনা নাকি নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের টিকটক চ্যানেল ছিল, ওরা ক্যালিফোর্নিয়াতে ইউকেতে ছিল, ব্রেন ক্যান্সার হয়েছে এটা। ইস কেঁদে তুই বললাম কেঁদে মরি, হে ভগবান এইটুকু বাচ্চাটা মেয়ে, আর ছেলেটা ইয়াং, যার জীবনে এত স্বপ্ন পড়ে আছে। হ্যাঁ, সেটা পড়াশোনা করছিল, হ্যাঁ গবেষণা করছিল, রিসার্চ করছিল কোনো। হ্যাঁ, এদের নিয়ে কত বুড়ি আছে যারা খেতে পাচ্ছে না রাস্তায়, যারা চাইছে যে আমার মৃত্যুটা হোক, তাদের তুমি এই বাচ্চা দুটো ছেলে মেয়েকে তোমার এত দরকার পড়ে গেল, বাচ্চা ছেলেটাকে তোমার উপরে এত দরকার পড়ে গেল। তুমি চিন্তা করো, মেয়েটা কি যত্ন করেছে বলো তো, দেখেছো পুরো? আমি দেখেছি। উফ, কি সহ্য ক্ষমতা মেয়েটা, নিয়ে চুলগুলো কেটে ফেললো। না ভাই, আমি কৌশিক, আমি ডাক্তার বদ্যি হসপিটালে খুব ভয় পাই। আমার কারোর ডেড বডি দেখিনি, মায়ের ডেড বডি দেখিনি, বাড়িতে নিয়ে এসে জানাবিনি, বাবা তো ছিল না, ছোট বোন মারা গেছে যায়নি, আমরা কোনো বোনের তখন যাইনি। আমি বেঁচে থাকতে দেখে নিলাম, দ্যাটস এনাফ। হসপিটাল আমি যেতে পারি না, কিন্তু ছেলেটা যে, মেয়েটার যে কি মানসিক স্ট্রেংথ, প্রতিটা ও যে মাথার চুল 3 জায়গায় যে অপারেশন করেছে, হ্যাঁ আমি কৌশিক যা কেঁদেছি তোমাকে বলতে পারবো, তোমাকে বুঝিয়ে বলতে পারবো, মনে হচ্ছে আমার নিজের শোনো আত্মীয় সাথে ঘটনা ঘটছে, বা আমার নিজের লাইফে মেয়েটা কত কষ্ট বলো তো, ওখানে আত্মীয় নিয়ে স্বজন, তবে ওখানকার লোকেরা অনেক হেল্প করেছে, টাকা দিয়ে কত কোটি টাকা তুলেও দিয়েছে। আর এই ডিফেন্স পার্সন, তাদের প্রতি আমি মানে শ্রদ্ধা, আমার মাথা নত হয়ে আসে। ওরাও তো মায়ের ছেলে, ওরাও তো কারোর সব বোন, ওরাও তো কারোর ভাই, হ্যাঁ কারোর স্বামী, কারোর বাবা। এই বাচ্চাগুলো, আমার ছোট একটা কথা বলি, আমি তখন বোধহয়
4-5 বছর 5 বছর এইটা একটু একটু স্মৃতিতে আছে, খুব বেশি নেই। আমার বাবা পুলিশের কাজ, পুলিশ অফিসার ছিলেন জানো। সোদপুরে তখন, সোদপুর টাউনটা নতুন হচ্ছে, এইচবি টাউনটা তখন, এখন পিচের রাস্তা, তখন পিচের রাস্তা, ঘাসের রাস্তা, তখন ঘাসের রাস্তা হতো, খুবই ছোট। তখন একদিন আমি বাবুকে যেতে দেবো না, বাবু সে আসতো, আমার মামারা দাদুরা রাত্রে শুতে আসতো, বাবু থাকতো না বলে। আর বাবু এসছে, বাবু চলে যাবে পরের দিন, আমি না বাবু, আমার এইটুকু মনে আছে বাবু পুলিশের ড্রেস ট্রেস পরে নিয়েছে, আমি বাবুর পা চেপে ধরেছি, মাকে এত ধরতে পারি না, পা চেপে ধরে বসে কাঁদছি, যেতে দেবো না, তোমাকে আজকে যেতে দেবো না। কেঁদেই যাচ্ছি, কেঁদেছে, বাবু মাকে বলছে ধরো না মেয়েটাকে, ধরো না। মা বলছে আমি কি ধরবো, ভেবে কাঁদছে। বাবু না পকেট থেকে অনেক পয়সা দিয়ে এনে, মা এগুলো রাখ, পয়সা দেখো, পয়সা ছুঁড়ে ফেলে দিই, না বাবু তুমি যাবে না, বাবু তুমি যাবে না। আমরা তাও যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না, তাদের জীবনেও রিস্ক, পুলিশের জীবনে অনেক রিস্ক। আমার দিদিকে শোনো, আমার দিদিকে যেখানে আমার বাবাকে বোম মারবো বলে, এই খড়দা থানার ঘটনা, অনেক বছর আগে, তখন বোধহয় আমরা জন্মেছি খুব ছোট, আমার বাবাকে বোম মারবে বলে, আমার বাবা খড়দা থানায় অফিসে ইনচার্জ ছিলেন, আমার গরু ছিল আমাদের, আর বাবু না নিজে গরুকে খেতে দিত, গরু সমস্ত যত্ন করে নিজে মেখে টেকে বাবা দিতেন। চিন্তা করো, তখনকার দিনে মাফিয়া বা ডন বা বদমাইশ লোক তখনও ছিল, ওই বড় দরগার কোয়ার্টারে ঢুকে যেখানে গরুর খাবার রাখা থাকে, ওর মধ্যে টাইম বোমা ফিট করে গেছে। আমার দিদির একটা চোখ উড়ে গেল, তার দিদি তখন বড়দি তখন ক্লাস 7-এ পড়ে। কত শোনো, দেখো লোকে পুলিশকে ঘেন্না করে, অনেক করে, কিন্তু পুলিশের মধ্যে প্রচুর ভালো লোক আছে, পুলিশ দেখো ওদের জীবনটাও অনেক রিস্কের জীবন। বাবুকে মারার জন্য বোমটা রেখে গেল খড়দা থানা দরগা, বাবু তখন দিদি মেজদি না, মেজদি বড়দি তো 5 বছর ছোট বড়, তবু মেজদি অত গোছে না, দিদি যেমন নিজের ক্লিপ গোছে না, ফিতে গুছে, তখন তো আমরা তো খুবই ছোট, এগুলো গল্প শুনি আমার যা মনে হয়। তারপরে দিদি সকালে 9টা 10টার সময় চান করেছে, মেজদি খেলতে বেরিয়ে গেছে, দিদি ফিতে পাচ্ছে না, ও মা নমি, মা মেজদির নাম নমি ছিল, মা নমি ফিতে পারে চলে গেছে, খুঁজে খুঁজে, মা বলছে দেখ না কোথাও হবে, খুঁজতে খুঁজতে গোয়াল ঘরে, ওই যে ঘর ছিল একটা ছোট ঘর, যেখানে গরুর খাবার থাকতো, ওই ঘরে দিদি ঢুকেছে খুঁজতে খুঁজতে, আর টাইম বোমাটা না এর মানে চকচক চকচক করছে, বাচ্চা মেয়ে 7-এ পড়ে, কি বুদ্ধি তার, বোমাটাকে তুলেছে রাখতে গেছে, বাস্ট। আর এত জোরে আওয়াজ না, দরজাটা খুব আওয়াজে দরজা বন্ধ হয়ে যায়, দরজাটা বন্ধ, দিদি মা বলে, দিদি বড্ডে অর্ধেক ঘরের ভেতরে অর্ধেক বাইরে, দরজাটা বন্ধ অবস্থা, ওই অবস্থা। আর রক্ত বলে দেখে যায়, চোখ দিয়ে রক্ত, এখানে রক্ত, ছুঁচ গায়ে কাঁচ ফাঁচা পড়ে যায় না, আর এত জোরে আওয়াজ হচ্ছে না, থানা থেকে তখন পাগলা ঘন্টি বাজিয়ে দিয়েছে, সব পুলিশরা আমাদের বাড়িতে, আমাদের কোয়ার্টারে আসছে। আর তখন দিদির বডিটা কোন রকম তুলে নিয়ে সব থানার লোকেরা মিলে গামার চমলো, পাগলা ঘন্টি বাজে না, পাগলা ঘন্টি বাজে, তুমি যেখানে থাকো, যে অবস্থা থাকো, পুলিশ তোমাকে সঙ্গে সঙ্গে লাইনে এসে দাঁড়াতে হবে, সমস্ত পাগলা ঘন্টি বেজে গেল, দিদির বডিকে জিপে তুলে একদম মেডিকেল কলেজ, সারা রাস্তা পাগলা ঘন্টি বাজতে বাজতে গাড়ি যাচ্ছে, লোক রাস্তা খালি করে দিচ্ছে। আর বাবু, আমার বাবান বাবু, যে আমার বাবু বলতে পারছি না, বাবু গাড়ির সামনে চিৎকার করছে, সরে যাও সরে যাও, তখন তার মেয়ে তো মৃত্যু সজ্জায়, 7-এ পড়ে মেয়েটা, ওইটা বাবুরটা দিদির উপর দিয়ে গেল। তারপর দিদি বলে এইটুকু আমার জ্ঞান আছে, যতক্ষণ বড় বড় সব ডাক্তার সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করলো, চোখটা দেখে বলে চোখটা বাঁচানো যাবে না, এই চোখটা বাঁচানো যাবে না, গেল না। দিদির একটা চোখ খারাপ ছিল, দিদি এমএবিটি হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমিস্ট্রেস ছিল, গোলা গার্লস হাই স্কুল হেডমিস্ট্রেস ছিল দিদি। আমার যা বড় জামাই ডেপুটি ডাইরেক্টর ছিল রবীন্দ্রনাথ মুখার্জি। তারপরে 1.5 মাস ছিল মেডিকেল কলেজে দিদি, মাও হসপিটালে যেতে পারতো না। একবার বড় মামা চল, একবার মেজো মাসি কলেজ স্ট্রিট থাকতো, সকাল বিকেল। আর একটা বড় দারোগা বাড়ি থেকে, এখন এসপিডিএসি বাড়ি থেকে দুধ আসতো না। দিদিতেও তখন সবসময় নার্স রাখা হয়েছিল, সবসময় এভরিথিং। দিদি বললো, তখন তো দিদি ঘোরের মধ্যে, আর পেটে না ছাল বাগড়া সব উঠে গেছিল, তো বলে যে আর একটু ভেতরে গেলে আর বাঁচানো যেত না। দিদির পুরো পেটটা এখানে পড়া ছিল, পেটে পড়ে এখানে দেখাতে পারে, তল পেটে। আচ্ছা, ডাক্তার বলে আর একটু ভেতরে ঢুকে গেলে আর কিছু করা ছিল না আমাদের। তারপর 1.5 মাস মেডিকেল কলেজে। তা দিদি বলছে একদিন খুব চিৎকার হচ্ছে, জ্ঞান তো একটু গানি এসছে, কাঠো তো কানে কিছু করছে, খুব চিৎকার করছে পেশেন্ট। তো দিদি শুধু বলছে কি, আমি ঘোরের মধ্যে বলছি আমার কাছে আসবে না তো? নার্সটা বলছে না না না, তুমি শুয়ে থাকো, মা তোমার কাছে আসবে না। সবার দিদিকে না এত ভালোবাসে, ছোট্ট একটা বাচ্চা যখন, স্বাভাবিক। তো দিদি বলে বড় বড় ডাক্তারদের দেখ কিরকম হাত ফাত, এইসব হাতের মধ্যে না কাঁচ ফাঁচ ঢুকে গেছিল, তো এখানে একটা মাংসপিণ্ড উঠে গেল। বড় ডাক্তার এলো, দেখি মা বলে, হাতে এরকম করে ধরলো, পুঁজ কাঁচ শুদ্ধ চামড়াটা উঠে গেল।
এই দারোগা পুলিশের জীবন, আমি তা ভাই ডিফেন্স পার্সনের প্রতি আমার প্রচন্ড রেসপেক্ট আছে, যারা সব যুদ্ধক্ষেত্রে যায়, আর্মি বলো, এয়ারফোর্স বলো, নেভি বলো, আমি তাদের প্রণাম করি, পুলিশ অফিসার, পুলিশ, সবাইকে আমি প্রণাম করি। তোমরা বাঁচে, আমরা কি করছি দেশের জন্য, হ্যাঁ? আবার পরনিন্দা পরচর্চা আমাদের সময় কেটে যাচ্ছে। তাদের কথা একবার চিন্তা করো তো, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে কোথায় পড়ে সন্তান, ছোট ছোট বাচ্চা, তাদের ঘরে তো আছে বাবু। আর আমার ঘরে পুলিশ অফিসারের মেয়ে, আমার দিদির সঙ্গে এই ঘটনা ঘটে গেল, দিদির জীবনটা তো একটা চোখ বরবাদ হয়ে গেল, ও তো দুটো চোখ নিয়ে জন্ম ধরা পড়েছে না, তখন পেপারে এই ঘটনা, তখন তো আমরা তো তখন বললাম না একদমই ছোট, আমার তো জ্ঞানই তো নেই। পেপারে এটা উঠেছিল, বাঘের ঘরে খোগের বাসা, মানে কত বড় লোক চিন্তা করতে, মানে কত লোক, এই যে লোক মারা যায়, পুলিশ অফিসার লোক মারা, বড় দারোগার কোয়ার্টারে ঢোকা চারটিখানি কথা, এটা ভেতরের কোনো ভেতরের লোক ঢুকে করেছে, যে ঝি চাকর ঠাকুর থাকেন এদের হাত দিয়ে পাঠিয়েছে, আর জানে যে বাবু ওদের খেতে দেয় গরুতে, যাতে গরু ওইখানে দেখো ধরবে, ওইটাই বাবু, ওতেই বাবু শেষ হয়ে যাবে। আমার বাবার ছেলে কিন্তু কোথাও, সাধারণত লোকে আগে কনস্টেবল পাঠিয়ে দেয়, দেখে দেখে কোনো বিপদ হলে না আগে লাফিয়ে পড়বে, ওখানে গিয়ে কোথাও একটা গন্ডগোল, থানায় খবর এলো, বাবু জিভ বেরোনোর আগে বাবু হাঁটে চলতে শুরু করলো। একবার তখন বাবু কোথায় খড়দা থানা ছিল, কোথায় গন্ডগোল, মোহিনী মিলস ছিল বোধ হয় তখনকার দিনে, বেলঘুরায় মোহিনী মিলস ছিল, যাক তখনকার কথা বলছি, বা মিনাস নিমা ছিল সোদপুরে, তখন তো বিটি রোডের উপরে গন্ডগোল হচ্ছে, খবরে একটা পুলিশ বলছে, পুলিশটা বলছে এনার মাথায় লাঠিটা আগে মারতো, সব তাতে পাখানি করে সবার আগে যাওয়া যায় না, আরে বাকি স্টাফ আসুক, পুলিশের ঝুন্ড দেখলেও তো লোকের একটু ভয় পাবে, উনি একা গিয়ে সামলাবেন, ওনার মাথায় আগে বাড়িটা মারো, উনি রেগেছে, রাগ বাবুকে রক্ষা করার জন্য উনি বলছেন, এটা কিন্তু শত্রুতা করে বলছেন না, শত্রুতা না, মানে ওনার ভালো চাই বলে তুমি সব সময় আগে যাওয়ার দরকারটা কি, সবাই মিলে একসঙ্গে চলো, মার ডাকলে আমরাও খাবো, একদম, তো তোমার আগে যাওয়ার দরকার তো। আর দেখো আমি ভাবি একটা কথা, ওই আমরা হয়তো ভাবতাম যে বাবা চোখ নিয়ে কি করে পড়াশোনা করবে, সেই দিদি এমএ বিএড এমএ বিএড আর কি, যাই ও তো ডাব্লিউবিসিএস অফিসার, এ গ্রেডের ডাব্লিউবিসিএস অফিসার, মানে এই এটাতে ডেপুটি ডাইরেক্টর ছিল। তাই বলি আজকে অনেক গল্প করলাম, সমস্ত দর্শকদের বলছি আপনারা আমাদের ক্ষমা ঘৃণা করে চোখে দেখে নেবেন, কারণ কোনো সমালোচনা এখানে হয়নি, নিজেদের মধ্যে হাসাহাসি গল্প করে একটা ঘরোয়া পরিবেশে আমরা আলোচনা করলাম। যারা খুবই স্পেশাল দর্শক বা স্পেশাল গেস্ট যারা আছে, তাদেরকে আমরা নতুন বছর হিসাবে একটা কথা বলবো এর মধ্যে, হ্যাঁ আমি একটা কথা সবাইকে বলছি, সমস্ত ভিউয়ার্সদের আমরা অগ্রিম অ্যাডভান্স আমরা আমাদের শুভকামনা জানাচ্ছি আমাদের ইউটিউব গ্রুপ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক, পরমপিতা সবাইকে ভালো করুক, আপনারা আমাদেরও আশীর্বাদ করবেন, আমরা সবাই ভালো থাকতে পারি। থ্যাংক ইউ। আর নতুন বছরের শুরুতে যে যারা আসছে, যারা তোমার মতো মানুষ যারা আসছে, বা যারা আধ্যাত্মিক কথা বা ভালো, যারা আমাদের কে পডকাস্ট যারা ভালোবেসেছে, সোজা কথা, তাদেরকে আমরা সবসময় একটা গীতা দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, একটা গীতা, থ্যাংক ইউ বলে যেন ভক্তি বাড়ি আমার। আপনারা সবাই দেখুন এই পডকাস্ট থেকে আমি এটা পেয়েছি এবং আমি খুব খুশি হয়েছি, আমি বই পড়তে খুব ভালোবাসি, এটা আমার মনের মতো বই পেয়েছি আমি। থ্যাংকস, তোমাদের পডকাস্ট খুব ভালো চলুক, সবাই দেখুক, সবাই জানুক, সবাই বুঝুক, আসুক, লোকে আসুক এবং লোকে দেখুক যে তোমরা কতখানি চেষ্টা করছো মানুষকে সব মানে ঠিক ট্র্যাকে আনার জন্য। আমি বলবো মানুষ এখন না জানো তো, না হয়তো চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না, দুটো কথা শুনে তাদের মনটা একটু হালকা হয় যে না তাহলে মাথার উপর কেউ আছে, ঠিক আমাদের বিপদে দেখবে। যদি হনুমানজি হতো টানতে টানতে একদম ট্রেন ধরে দিতে পারে, হাওড়া থেকে নিয়ে গিয়ে সব করতে পারে। থ্যাংক ইউ কাকিমা, খুব ভালো লাগলো, তোমরা খুব ভালো থাকো, তোমরা খুব সবাইকে আমার প্রচন্ড মনের কথা বলছি, সবাইকে মনের জন্য প্রার্থনা করছি, সবাই খুব ভালো থাকুন, সবার নতুন বছর খুব ভালো কাটুক, যারা সবার দুঃখ কষ্ট, করোনা যে কত লোক মারা গেল বলো, হ্যাঁ কত লোকের কত ক্ষতি হয়েছে বলো তো, আমরা ঘরে বসে কিছুই ভাবতে পারছি না, যে শুধু পরনিন্দা পরচর্চা, এটা নিয়ে আমার দেশে কেন, ওটা নিয়ে, আর তোর যেটুকু ক্ষমতা তুই কর না, আমার এটুকু, আমি দুটো লোককে খেতে দিতে পারি, আমি দুটো লোককে খেতে দেবো। ওই যখন ওই যে করোনার সময় চাল ডাল দিতে আমি আমার হাজবেন্ড গেছিলাম, ওদের যেখানে কাজ করতো, চাল ডাল আলু আর তেল দিয়েছিলাম। একজন চেনাশোনা লোককে বললাম যে দাদা আসুন না আমরা কিছু করি, অন্য হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, কজনকে আপনি করতে পারবেন? আনলাম পারবো বেশি জনকে না, হয়তো দুজনকে পারবো, তো সেটা এবার কম কি, দুজনের তো পেটে ভাত পড়লো। তুমি বললে বিশ্বাস করবে না, ওই দারোগা টারোগা রাস্তায় তখন পড়তো না, কি রোদ, জল, ওই জলের বোতলের জল, এতগুলো টফি আর চাল ডাল তো কিছু দেওয়া আছে। একদিন একটা দুটো জলের বোতল কেনা হয়েছিল আমার, একটা জলের বোতল বেঁচে গেছিল, ফিরছি বাড়িতে আসতে দেখি কি রোদের মধ্যে একটা পুলিশ অফিসার ডিউটি করছে, আর মনে হয় উনি নিজের মতো ডিউটি করছে। আমি স্যার
হ্যাঁ আনছি, এই জলের বোতলটা রাখুন। তুমি বললে বিশ্বাস করবে না, ভদ্রলোক এত তৃষ্ণার্ত ছিল, ঢক 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 করে পুরো বোতলটা শেষ করে দিল। আর আজকে আমার প্রাণটা বাঁচলো। আর এই লোকটা কত তেষ্টা পেয়েছিল। হ্যাঁ, কেউ তো আমরা ওদের কষ্টের দিকটা তো দেখি না। হ্যাঁ, লাঠি মারো, পুলিশকে মারো, পুলিশকে ধরো, আরে তাদেরও সংসার আছে, তাদেরও দায়িত্ব আছে মাথা অনেক। সংসার এই অফিস করে গিয়ে তাদের সেই সংসার সেই আগুনের মধ্যে পুড়তে হচ্ছে। ভদ্রলোক খেলেন, আর তারপরে চৌমাথা দেখা পুলিশ যেন কিছু টফি, যারা চৌমাথায় টফি জলের বোতল দিয়ে। আমার ওইটা সান্ত্বনা যে না, কিছু বেশি করতে পারলাম না, একজনকে তো একটু করতে পারলাম, খ্রিস্টান জলটা দিতে পারলাম। আমি ওই লোকটাকে বললাম, দাদা কি কজনকে করবেন, এইভাবে তো এগোবেই না, আমার ক্ষমতা কম, একজনকে করবো। একজন করো তো ভালোভাবে করো, ভালোভাবে করো, ঠিক আছে। দুটো জলের বোতল দুটো কিনে দিতে কত দাম লাগে গো, কত পয়সা তো আমরা ফালতু খরচ করি না। হ্যাঁ, ও আর একটা কথা বলে যাবো, আজ বলছিস এটা কিন্তু পডকাস্টের বাইরে গল্প হচ্ছে একদম, কোনো ব্যাপার না, বলো তুমি। আমি বলেছিলাম না, ওই যে এটা তো বলেও গেছি তোমাদের, সে বাসের মধ্যে 10 টাকা কেউ দিচ্ছে না। হ্যাঁ বলেছিলেন কতবার, আচ্ছা 10 টাকা ভদ্রলোক শেষে বললেন, স্বীকার করলেন সে, দিদি আমরা তো কত লোকে কত সময় দিই, আচ্ছা দেখুন এত লোকটাকে অপমানিত হচ্ছে, আমরা সব বসে আছি, আপনি এগিয়ে গেলেন। আনছি আপনি আপনার বাবা মাকে প্রণাম। আচ্ছা আমি একটা কথা বলবো এবার, বলুন, যদি কিছু মনে হয় যে না কিছু শেখার থাকবে, আপনাদের এই কথা আমি রিকোয়েস্ট করছি, যদি দেখেন কারোর কোনো দরকার, আমি বলছি না আপনি 10,000 5,000 1,000 দিন, যেটুকু আপনার ক্ষমতা, মুখ ফিরিয়ে নেবেন না, এইটুকু। আমার সব ভিউয়ার্সদের কাছে আমি বলি, যেটুকু আপনাদের ক্ষমতা একটু করুন না। আসলে সবাই একজনকে হেল্প করি, বেশি করা দরকার নেই। আমি বলি না 10,000 5,000 3,000 দিয়ে করো, একটা কাপড় দাও না যাতে চলে যায়। হ্যাঁ, ওইটুকু সময় যাতে একটা লোক বাস ভাড়া দিতে পারছে, তার কাছে টাকা আছে, অথচ সে অপমানিত হয়ে যাচ্ছে কেন? তোমাদের কাছে 10 টাকা 5 টাকা তোমরা এগিয়ে আসতে পারছো না? একবার ফুলিয়া থেকে ফিরছি, একটা স্টুডেন্ট, তাকে হয়তো নতুন হচ্ছে, লোকে লেগ পুলিং করে না ছেলে মেয়েরা কলেজে চলে, তুমি বললে ট্রেনে ওটা লালগোলা টালগোলা উঠছি যে ব্যাগ চেঞ্জ করে নেবো, সমানে ইয়াং ছেলেটা বাকি স্টুডেন্টগুলো লেগ পুলিং করছে, আজে বাজে কথা বলছে, যে সে যেখানে বসে ওখানে ও যাচ্ছে। আমি অনেক কথা দেখছি, কাপড় নিয়ে ফিরছি ফুলিয়া থেকে, শেষে থাকতে পারলাম না গো, অনেকক্ষণ চুপ করে থাকলাম। তোমরা কি পেয়েছো গো, ওর পেছনে এভাবে কেন পড়েছো গো, কি হয়েছে দেখি? অনেকক্ষণ ধরে দেখছি, ও কিছু বলছে না বলে, আর তখন বাকি সব লোক হ্যাঁ হ্যাঁ, দাদা এতক্ষণ কি আপনারা চুরি পরে বসছিলেন? এতক্ষণ আপনারা চুরি পরে বসছিলেন এখানে, যে এতক্ষণ ধরে ছেলেটাকে এইভাবে পথে টিচ করতে করতে আসছে? বাবা তুমি নাবো তো, রান্নাঘাটে রান্নাঘাটে যাবে না, তুমি যাও, চলো। আর একবার কাপড় কিনতে, ওই কাপড়ের জন্য গেছি আমি, সেবার বাড়িতে খেয়ে যেতে পারিনি তাড়াহুড়োতে, মুড়ি আর একটু রসগোল্লা নিয়ে গেছি, কাপড়টা স্টেশনে ফুলিয়া স্টেশনে বসে মুড়ি আর রসগোল্লা খেয়ে জলকে ট্রেনে উঠবো। ও মা দেখে একটা 15-16 বছর ছেলে না, কথা বলতে ফোনে কথা মায়ের সাথে কথা বলছে, কাঁদছে। আমি পর্যন্ত গা করিনি, তারপরে মুড়িটা খেলাম, জলটা খেলাম শান্তি মতো, আমি তাকে দেখছি এটা কাঁদছে। আচ্ছা এই কি হয়েছে তোর? ওর কাছে আমি গেছি, নিজে যেতে বলে গেছি, কাঁদছিস কেন, কি হয়েছে? কাকিমা বললো না সকালবেলা একটা ইন্টারভিউ দিয়েছিলাম কৃষ্ণনগর, কোথায় বললো আমি টিকিট কাটতে পারিনি, চেক আউট হলে আমি লাভ মেরে পড়েছি, আর আমার তো এখন পয়সা নেই বাড়ি যাওয়ার, ওই ব্যাগ হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, কি বললাম? এই কাঁদছিস কেন, তুই না বেটা ছেলে, বেটা ছেলে কাঁদে কি, তোর পয়সার দরকার তো, তুই টিকিট এখন যে যাচ্ছিস টিকিট কেটেছিস? মা আমার কাছে পয়সা নেই, মাকে তাই ফোনে বলছিলাম, মা আর আমার কি হোয়াটসঅ্যাপ বন্ধু আছে, তাকে ডেকে পাঠিয়েছিলাম ফুলিয়া থেকে, সে আসেনি। কেন হোয়াটসঅ্যাপ বন্ধুরা এরকমই হয় বাবা, ও তোমাকে চেনে না, তুমি ওকে চেনো না, পাশের বাড়ির বন্ধুকে দেখো বিপদে তাও পাও কিনা সন্দেহ। তোর টিকিট ভাড়া কত? অমূল্য টিকিট কেটে আগে যা, আগে লাইনে দায় টিকিটটা কাট, আর 40 টাকা দেবে, আর শোন বাকি টাকাটা দিয়ে খাবি, ওখানে দোকান আছে, আগে সকাল থেকে পেটে কিছু পড়েনি তো, না মানে সকালে আগে কিছু খাবি আর টিকিটটা কেটে চলে আয় তুই। এসছে না কাকিমা, না কাকিমা তুমি, আরো এক্সট্রা 20 টাকা 60 টাকা দিলাম, আরো 20 টাকা এক্সট্রা দিলাম, দিলাম এটা বাড়িতে না, মাকে বলেছি, মা বলেছে তুই অটো করে আমি অটো স্ট্যান্ড যাবো, আর অটো আগে পিছিয়ে বেরিয়ে যেতে পারে, তোর মা তো ঠিক মতো পৌঁছতে পারিনি, অটোলা তখন তো বকাবকি করবে, এটা অটোলাকে দিয়ে দিস, আর আমি তো ঠিকানা টাকা পাঠিয়ে দিবি, কাকিমার রকম টাকা অনেক যায় রাস্তাঘাটে, পাঠাতাম না, তুই ভালো মতো বাড়ি যা। আর শোন, চেকার দেখে ট্রেন থেকে লাভ মারবি না, কি হবে চেকার নিয়ে জেলে পড়বে, তুই ওদের থেকে ফোন নিয়ে বলবি কারো বাড়িতে ফোন করতে, বাবা মায়ের সাথে ছাড়িয়ে নেবে, আর তুই যদি কোনো ট্রেনের তলে চলে যেতিস, বাবা মার কি ক্ষতিটা হতো? তুই কেন এই সাহসে করলি, তুই কোন সাহসে করলি? আর করবি না, এটা আমাকে বলে যা, না করবো না। হ্যাঁ, চেকার থেকে লাভ মারবি কেন? হ্যাঁ আমি টিকিট কাটতে পারিনি, জেলে নেবে, চলো ওখান থেকে বাবা মাকে ফোন করবে, সে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, এটা সোজা বুদ্ধি। আর একটা গাড়ি তোর উপর দিয়ে বেরিয়ে চলে গেল, তোর মা বাবার বুকের উপর দিয়ে কি বিঁধবে? আমার দিদি মেজদি বলতো, এক জায়গায় একটা এনজিওতে কাজ পেয়েছিলাম, খুব কম মানে, মেজদি হলে তুই যাস না, মেজদি তুই যাস না, কেন যাই না, সময় কাটা কি হবে, ওই টাকা তো ঘরে বসে তো খেতে পাবি না,
এই ওর খুব দুঃখ, এই ওর খুব দুঃখ। আরে তুই কতটা দুঃখ দূর করতে পারবি? হ্যাঁ, না রে ওর নেই, আমি যে কি করবি, তো তুই বাড়িতে বসে থাক, রেস্ট কর। এগুলো আমি করে, আমি না। ও জানো কৌশিক, আর একটা কথা বলি, জানো গো, তুমি বললে না এটা বয়স না যে আধ্যাত্মিকতা, এটা না, এটা না তোমাকে ভেতর থেকে কেউ ফোর্স করে একদম ভেতর। এই যে বললাম আমার বাসির কথা বলছিলাম না, শ্রীকৃষ্ণকে বাসি দেওয়ার কথা, হুম, হুম, ভেতর থেকে ফোর্স দিতেই হবে আমাকে তখন ওটা। একদম। কিছু এটা নেই। এটা 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 চলে আসে মানুষের ভেতর যে এটা ওই সময়টা করলে আমাকে ভালো করতে হবে। হবে। এটা শক্তি একটা, আর শক্তি, ইয়েস অদৃশ্য ইয়েস শক্তি। ইয়েস ইয়েস, এটা আমি মানি। আমি অদৃশ্য যেটা আমি শক্তি। বলছি, ঠাকুর আমি তো করছি না, তুমি করাচ্ছ। আর একটা কথা বলি, প্রত্যেকদিন আমাকে না অন্তত একটা করে ভালো কাজ করিয়ে নিও, বেশি একটা করে ভালো কাজ করিয়ে নিও। মানে এমন আসার সময় দুটো অন্ধ স্বামী দুটো যায়, আমি সিট পেয়েছি, আমি যা বসবো নিয়ে অতটা হেঁটে এসেছি, ভদ্রলোকটাকে ধরে করে বসালেন, দাদা আপনি বসুন, অন্ধটাকে বলে, ঠাকুর তুমি আমাকে, আবার বলেন থ্যাংক ইউ ঠাকুর, তুমি আজকে ভালো কাজ করালে। আজকে থ্যাংক ইউ, চলো, থ্যাংক ইউ কাকিমা। মোস্ট ওয়েলকাম, মোস্ট আর ওয়েলকাম। বেশি কিছু বলবো না না। অনেক বলেছি আজকে, আজকে তো অনেক খুব এনজয় করেছি আজকে আমরা। আর আর আমি এইটা আপনাদের- সব থেকে হ্যাঁ, আমার জিনিস, এর থেকে দামি জিনিস আমার কাছে দিতে হয় না বাবু। ঠিক আছে, থ্যাংক ইউ কাকিমা। হ্যাঁ। আমি তুমি যে এটা পেয়ে যে অনেক অনেক খুশি, আনন্দিত হয়েছি। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার দর্শকদের কাছে অনেক তারা আনন্দ। আপনারা চলে আসুন সব পডকাস্টে, দেখবেন হয়তো আপনারা এরকম পেতে পারেন। অবশ্যই অবশ্যই। আর আমি আর কিছু আপনাদের বলবেন? হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট লিপিকা ম্যাম, কাকিমা যাই বলো, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ।